আজকে আমাদের টপিক হলো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। কমার্শিয়াল অ্যাক্টিভিটির অনেকগুলো টপিক আছে, আমরা সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো যেটা মার্চেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো কমার্শিয়াল অ্যাক্টিভিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হলো ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া। ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়ায় আপনারা দেখবেন সো যে ফরেন যে কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করে সেটা হলো এফডিআই। সেটাকে আমরা কি বলি? এফডিআই। ফরেন, বাইরের কোনো ফরেনার যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাকে কিন্তু ইনভেস্ট করতে হয় ইপিজেড এর ভিতরে, তো সবাই জানেন না? কোথায় ইনভেস্ট করতে হয়? ইপিজেড এর ভিতরে। ইপিজেড এর ভিতরে, কারণ ওটা হলো এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড। ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। আচ্ছা, এখন যারা ফরেনার্স তারা ইপিজেড ইনভেস্ট করতেছে, দ্যাট ইজ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সরাসরি ইনভেস্ট করতে পারে। দেন হলো জয়েন্ট ভেঞ্চার। ইপিজেড এর বাইরে অনেক বিদেশি কোম্পানি আছে, তারা হলো আসে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে। কিসের মাধ্যমে? জয়েন্ট ভেঞ্চার। তারা করে কি, একজন ফরেনার থেকে এক বা একাধিক, ঠিক আছে, ওয়ান ফরেনার এবং আরেকজন বাংলাদেশি, আরেকজনকে বাংলাদেশি, ঠিক আছে। একজন ফরেনার আরেকজন বাংলাদেশি মিলে যদি জয়েন্ট ভেঞ্চার করে, ঠিক আছে, তাহলে সে ইপিজেড এর বাইরে ইনভেস্ট করতে পারে। তাহলে সে কি করতে পারে? ইপিজেড এর বাইরে ফ্যাক্টরি দিতে পারে। ইপিজেড এর বাইরে যত বিদেশি ফ্যাক্টরি দেখেন সেগুলোর সঙ্গে কোনো না কোনো বাঙালি জয়েন্ট ভেঞ্চার আছে, বুঝছেন? মানে মনে করেন আপনি বাংলাদেশি, বাইরে একটা কোম্পানি বাংলা ইপিজেড এর বাইরে ইনভেস্ট করতে চায়, সেগুলোকে আপনার পরিচিত, আপনি বলে ঠিক আছে তুমি আমার সাথে জয়েন্ট ভেঞ্চারে থাকো, তখন এরকম একজন বাঙালিকে জয়েন্ট ভেঞ্চার হিসেবে নেয়। সেই বাঙালির কাজ হলো শুধু সে যে একজন বাঙালি ওই বেনিফিটটা নেওয়া, ঠিক আছে। তার ইনভেস্টমেন্ট করা লাগে না, টাকা পয়সা দেওয়া লাগে না, সময় দেওয়া লাগে না, সে ওই জয়েন্ট ভেঞ্চারের কারণে কিছু বেনিফিট পায়। এরকম অনেক আছে, বুঝছেন? আচ্ছা, আরেকটা হলো লোকাল। লোকাল মানে লোকাল বাংলাদেশের যত কোম্পানিগুলো আছে সেগুলো লোকাল, তারা ইপিজেড এর ভিতরেও করতে পারে এবং ইপিজেড এর বাইরেও যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার নেক্সট স্লাইড, ইনভলভমেন্ট বডিজ। মানে যে কোনো একটা কোম্পানি ইনভেস্টমেন্টে যাইতে হলে কি কি ধরনের জিনিস লাগে? দ্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মেমোরান্ডাম অফ আর্টিকেল, তারপর হলো এই যে বিডা থেকে রেজিস্ট্রেশন, ডট সার্টিফিকেট, এনওসি, ট্রেড লাইসেন্স। এনওসি নিতে হয় বিভিন্ন গভর্নমেন্ট অথরিটি থেকে, যে আপনি পরিবেশের কোনো ক্ষতি করবেন না, নিয়ম কানুন মেনে চলে, এই ধরনের অথরিটি থেকে এনওসি নিতে হয়, নো অবজেকশন সার্টিফিকেট। তারপর ট্রেড লাইসেন্স নিতে হয়, স্ট্রাকচারাল ডিজাইন অ্যাপ্রুভাল নিতে হয়, বিল্ডিং এর লেআউট অ্যাপ্রুভাল নিতে হয়, বিল্ডিং এর অ্যাপ্রুভাল নিতে হয়, ঠিক আছে, সয়েল টেস্ট রিপোর্ট নিতে হয়, তারপর ল্যান্ড ওনারশিপ পেপার টেপার, ব্যাট রেজিস্ট্রেশন, টিন, ফ্যাক্টরি লাইসেন্স, মেম্বারশিপ, বিজিএমএ, বিকেএমএ, আইআরসি, ইআরসি, ঠিক আছে, এরকম অনেক কিছু কি করতে হয়। একটা নতুন কোম্পানি খুলতে গেলে এই ধরনের সাপোর্ট গুলা লাগে। সো এলসি, লেটার অফ ক্রেডিট, এটা হলো আসলে একটা অ্যাসুরেন্স। এটা আসলে কি একটা অ্যাসুরেন্স, যে একটা ব্যাংক, এক দেশের একটা ব্যাংক অন্য দেশের একটা ব্যাংকে অ্যাসিওর করে যে তুমি যে তোমাকে যে লেটার অফ ক্রেডিট বা এলসি আমি দিলাম বা পেপারটা দিলাম, সেই পেপারে যে রুলস এন্ড রেগুলেশন, যে টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, সেই টার্মস কন্ডিশন অনুযায়ী তুমি যদি গুডসটা শিপমেন্ট করো তাহলে আমি তোমাকে পেমেন্ট দিয়ে দিব, এই মর্মে অ্যাসুরেন্স দেওয়া হয়, ঠিক আছে। এটা আন্তরিকভাবে স্বীকৃত, এই জন্যই লেটার অফ ক্রেডিটকে আমরা ভরসা করতে পারি। এলসি না হলে আমরা বাইরের পক্ষ থেকে জনকে সেলস কন্ট্রাক্ট দিয়ে করে, ঠিক আছে, পরে টিটি দিবে বলে, এসব বিষয়কে আমরা ভরসা করতে পারি না। সো এলসি যেহেতু আন্তর্জাতিক ল দ্বারা স্বীকৃত,
এবং এটা একটা ব্যাংক, বাইরের একটা ব্যাংক বাংলাদেশে আমাদের একটা ব্যাংককে এশিওর করতেছে যে তারা এলসি অনুযায়ী যদি আমরা ঠিকঠাক শিপমেন্ট করি তাহলে তারা আমাকে পেমেন্ট দিবে। সেটা হলো এলসি কি সেটা। দেন এখন আমরা দেখবো এলসি তৈরি হওয়ার পিছনে এবং এলসির পেমেন্ট কিভাবে আসে, এলসি পেমেন্ট পাওয়ার আগে কি করা লাগে, পরে কি করা লাগে, ঠিক আছে, এলসি তৈরি হওয়ার আগে কি কি স্টেপ গুলো আছে সেগুলো আমরা এখন দেখবো। মনোযোগ সহকারে আপনারা দেখবেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল এলসির যে প্রসেস গুলা, তাহলে প্রথম প্রসেস হলো সেলস এগ্রিমেন্ট। এই সেলস এগ্রিমেন্ট পার্টে আমরা বায়ার যখন আমাদেরকে একটা পিও শিট দেয় তখন বায়ারকে আমরা একটা পিআই দেই। কি দেই? পিআই। তার একটু আগে যদি আপনি আপনাদের মার্চেন্ডাইজিং স্টেপ গুলো একটু ক্লিয়ার করি, সেটা হলো বায়ার প্রথমে আমাদের কি দেয়, একটা ইনকোয়ারি দেয়, রাইট? জি স্যার। ইনকোয়ারি দেয় না? জি স্যার। ইনকোয়ারি দেওয়ার পরে বায়ারকে আমরা কি দেই? প্রাইস অফার করি, রাইট? ইয়েস। আচ্ছা, প্রাইস অফার করার পরে এই প্রাইস নেগোসিয়েশন হওয়ার পরে অফার করার সঙ্গে সঙ্গে তো বায়ার মেনে নেয় না, বায়ার সাথে আমাদের দরকার সঙ্গে হয় না, তো আমরা প্রাইস নিয়ে নেগোসিয়েট করি। সেই নেগোসিয়েশনের পরে বায়ার সাথে যেটা কনফার্ম হয় তখন বায়ার আমাদেরকে একটা পিও শিট দেয়। পিও শিট মানে পারচেজ অর্ডার। আমরা শিখছি নাকি পারচেজ অর্ডার কি, পারচেজ কিভাবে তৈরি করতে হয়? জি জি। আচ্ছা, বায়ার আমাদের পারচেজ অর্ডার দেওয়ার পরে এরপরে বায়ারকে আমরা দেই পিআই। পিআই এর ইলেভেশন হলো প্রো ফরমা, এটা কিন্তু আর, হ্যাঁ, প্রোফর্মা ইনভয়েস। বুঝতে পারছেন? প্রোফর্মা ইনভয়েস। সো পিআই মানে কি? প্রোফর্মা ইনভয়েস। পিআই মানে হলো প্রোফর্মা ইনভয়েস। আচ্ছা, সো বায়ার আমাদের দিল পিও শিট, আমরা বায়ারকে দিব পিআই মানে প্রোফর্মা ইনভয়েস। এই প্রোফর্মা ইনভয়েসে দুই পক্ষেরই সাইন থাকে। প্রোফর্মা ইনভয়েস আমরা যখন তৈরি করি, এটা কে তৈরি করে? সেলার। কে তৈরি করে? সেলার। পিআই কে তৈরি করে? সেলার। আর পাঠাই কার কাছে? বায়ারের কাছে। ঠিক আছে, সো বায়ার এটা পাওয়ার পরে এটা যদি সব ঠিকঠাক থাকে এটার উপর একটা সিল সাইন দেয়, আর আমরা সেলারও তৈরি করে আমাদের কোম্পানির সিল সাইন দিয়ে বায়ারের কাছে পাঠাই। ঠিক আছে, সো বায়ার যেহেতু এটাতে দুই পক্ষেরই সাইন থাকে, তার মানে এটা একটা সেলস এগ্রিমেন্টের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? একটা এগ্রিমেন্টের মতো। এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টে কি থাকে? দুই পক্ষ সাইন করে না? জি জি। ঠিক তেমনি পিআই তে দুই পক্ষই সাইন করে। এন্ড পিআই এগেইনস্ট পিআই পরিবর্তে সেলস কন্ট্রাক্ট হইতে পারে, পারফরম্যান্স ইনভয়েস হইতে পারে, পিআই হইতে পারে, পারচেজ কন্ট্রাক্ট হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে। বাট বেসিক কনসেপ্ট আপনাকে মাথায় ঢোকান, সেটা হলো বায়ার আমাদেরকে পিও শিট দেয়, পিও শিট দেখে দেখে আমরা বায়ারকে পিআই দেই। ঠিক আছে, এন্ড পিও শিট দেখে দেখে পিআই কেন দিতে হয়? এই পিআই তে অনেক ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলা না হইলে বায়ার এলসি ওপেন করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? নাম্বার 1, সেলস এগ্রিমেন্ট। সেলস এগ্রিমেন্ট পার্টটা কে কি বুঝছেন আমাকে কেউ তো বলবেন? স্যার সেলস এগ্রিমেন্টের কোশ্চেনটা একটু আরেকবার যদি বলতেন স্যার। এই এগ্রিমেন্ট পার্টে আমাদের কাজ কি, এটা সম্পর্কে আমি যে আলোচনা করলাম সেটা কে কি বুঝছেন বলেন। স্যার হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে পিও শিটটা পাবো তার এগেইনস্টে আমাদেরকে একটা পিআই শিট পাঠিয়ে দিতে হবে তৈরি করে, এবং Okay. সেখানে হচ্ছে আমাদের পক্ষ থেকে যেমন পিআই তে হচ্ছে থাকবে তেমন পিও তে হচ্ছে বাইরের পক্ষ থেকেও থাকে। তো দুইজনেরই হচ্ছে এখানে এগ্রিমেন্টের জন্য সিগনেচার এবং সিল প্রয়োজন পড়ে দুটোতেই। ওকে, যেহেতু দুই পক্ষ এটা সিল সাইন করে এবং প্রত্যেকটা বিষয়কে
মেনে নেয়, এবং এখানে অনেক ধরনের ক্লজ থাকে, অনেক টার্মস থাকে। সো দুই পক্ষ মেনে নিয়ে সিল সাইন করার কারণে এটাই তখন কি হয়, এগ্রিমেন্ট হিসেবে এগ্রিমেন্ট হিসেবে ওটা কাজ করে, ইনিশিয়ালি এগ্রিমেন্ট হিসেবে কাজ করে। জি আচ্ছা, আমাকে মেডিটেশন বলেন তো, সেলস এগ্রিমেন্ট বলতে আমরা এখানে আসলে কি বুঝাইছি? স্যার এখানে ক্রেতা বিক্রেতার ভিতরে যে একটা মানে অনেকগুলো আইন টাইন সবকিছু মিলা যে রুল গুলা থাকে সবগুলা শর্ত মানে বাধ্যতামূলক ভাবে যখন তারা একত্রিত হয় তখন একটা চুক্তিবদ্ধ স্বাক্ষরিত হয়, সেটা সেলস এগ্রিমেন্ট। ওকে, আচ্ছা, এরপর আমাকে বলেন শাহেদ হোসেন। স্যার বাসে আছি, জোরে জোরে বলতে কথা বলতে পারতেছি না। কেন, আপনার ক্লাস টাইমে বাসে কি করেন? স্যার চলে যাচ্ছি, একটু পরে ক্লাস করবো অনলাইনে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার খুবই ইচ্ছা ছিল যে কোনো মূল্যে হোক বৃষ্টির মধ্যে আসা। পরবর্তীতে মনে হইলো বা যখনই পরবর্তীতে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আজকে কিন্তু অনেক বৃষ্টি, এই বৃষ্টিতে ম্যাক্সিমাম লোকে আসতে পারবে না, এই কারণে ক্লাস ক্যান্সেল করার চেষ্টা করা হয়েছিল। পরে কিন্তু আপনারা অনেকে আবার আসছেন আর বাকি ইন্টারেস্টেড, এই কারণে আমরা অনলাইনে আলোচনা করতেছি, যাতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শিডিউল মানে এক্সপার্ট শিডিউল অনুযায়ী লেকচারটা পেয়ে যান। আচ্ছা, ওকে, মনোযোগ সহকারে শুনেন, আর রিপোর্টে থাকবে সেটা দিয়ে দিবেন। ঢাকাতে স্যার আজকে থেকে বৃষ্টি শুরু হয়েছে স্যার, কালকে পরশু রাত থেকে বৃষ্টি স্যার, প্রচুর বৃষ্টি স্যার। আমি সারাদিন কালকে পঞ্চগড়ে ছিলাম, ভিজতে ভিজতে ছিলাম। না, গত দিনের তুলনায় আজকে দুপুর পর্যন্ত মোটামুটি ভালোই ছিল, বিকাল থেকে একেবারে বেশি বৃষ্টি শুরু হয়েছে, আমি ভিজতে ভিজতে বাসায় আসছি। স্যার আমি বৃহস্পতিবার রাত্রে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে, কালকে বৃষ্টিতে পুরা বৃষ্টিতেই ছিলাম, পরে রাত্রে আবার বের করছি। আচ্ছা, সো তোমার প্রথম পার্টে কি ছিল? আচ্ছা, আমরা পিআই দেখি একটা, হ্যাঁ দেখতেছেন, এটা একটা কি পিআই, পিআইটা বেশি বড়, এখানে ক্লাস্টার দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে বাইরের কোম্পানি নেম, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, বেনিফিশিয়াল ডিটেলস, এখানে সব ডিটেলস দেওয়া থাকে। তারপর হলো যে এখানে সেলারের ব্যাংক ইনফরমেশন, যে কোম্পানি কোন ব্যাংকে, সেই ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংকের সুইফট কোড, দেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব ইনফরমেশন কিসে, পিআই তে দিয়ে দেওয়া হয়। আর পিআই থেকে দেখে দেখে অর্ডার নাম্বার, স্টাইল নেম, ডিটেলস, কালার, কোয়ান্টিটি, ভ্যালু, টোটাল ভ্যালু, এগুলো একেবারে স্পষ্ট করে টোটাল ভ্যালু উল্লেখ করে দেওয়া হয়। সো এগ্রিমেন্ট গেল, এগ্রিমেন্ট পার্টে আমরা পিও শিট পাওয়ার পরে বায়ারকে পিআই দিলাম, হ্যাঁ। এখন এরপরে বায়ার এই জিনিসটা কি করবে, এলসির জন্য ব্যাংকের কাছে রিকোয়েস্ট করবে। স্টেপ 2, স্টেপ 2 তে কি করবে, রিকোয়েস্ট ফর ক্রেডিট মানে এলসি, লেটার অফ ক্রেডিট। এখন আসেন তার আগে আমরা একটু দেখে নেই এই লেটার অফ ক্রেডিটের বায়ারের আমরা কি বলি, বায়ার বা কাস্টমার, সেটা হলো অ্যাপ্লিক্যান্ট, যেহেতু সে এলসির জন্য কি করতেছে, অ্যাপ্লাই করতেছে, এর জন্য কি করতেছে, অ্যাপ্লাই করতেছে। সেলসের জন্য যেহেতু বায়ার অ্যাপ্লাই করে, এই জন্য বায়ারকে আমরা বলি কি, অ্যাপ্লিক্যান্ট, কি বলি, আর এরপর হলো বায়ারের ব্যাংক যেহেতু এলসিটা ফাইনালি ইস্যু করবে, এই জন্য সেটাকে আমরা বায়ার্স ব্যাংকে আমরা বলি এলসি ইস্যুইং ব্যাংক, কি বলি, এলসি ইস্যুইং ব্যাংক। আর এই সারটাতে যারা সেলার আমরা, তারা হলাম বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি কেন, কারণ এই এলসির পেমেন্ট থেকে বেনিফিটটা কে পাবে, সেলার পাবে, মানে সেলার ফাইনালি পেমেন্টটা পাবে, এই জন্য সেলার হলো বেনিফিশিয়ারি, সেলার বা শিপার, ঠিক আছে। দেন হলো সেলার্স যে ব্যাংক, সেই ব্যাংক হচ্ছে এলসি অ্যাডভাইজিং ব্যাংক, মানে এই ব্যাংককে এলসি অ্যাডভাইস করা হয়েছে, যেটাকে বলা হয় এলসি অ্যাডভাইজিং ব্যাংক। আর বায়ারের ব্যাংক এলসি ইস্যু করতেছে, এই জন্য এটাকে বলা হয় এলসি ইস্যুইং ব্যাংক। আর বায়ার যেহেতু এলসির জন্য অ্যাপ্লাই করে, এই জন্য বায়ার হলো অ্যাপ্লিক্যান্ট। আর সেলার যেহেতু বেনিফিটটা ফাইনালি পায়, এই জন্য সেলারকে আমরা বলি বেনিফিশিয়ারি। ক্লিয়ার? জি Yes, sir. কারো কোনো প্রশ্ন আছে? No, sir. ওকে, গুড।
আচ্ছা, সো নাম্বার 1 গেল সেলস এগ্রিমেন্ট, এখানে পিও শিট পাইলাম, পিআই দিলাম, দুই পক্ষের এগ্রিমেন্ট হলো। দেখেন যতগুলা ফ্লো আছে তার মধ্যে একমাত্র ফ্লো যেটা দুই দিকেই গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, জি কারণ হলো এখানে দুই পক্ষেরই কাজ আছে, বাকি সবগুলোতে এক পক্ষের একটা একটা করে কাজ। আচ্ছা, সো দুই পক্ষ সিল সাইন করলে এগ্রিমেন্ট হইলো, দেন বায়ার রিকোয়েস্ট ফর এলসি, বায়ার ব্যাংকে এই পিআইটা পাঠায় এবং ব্যাংকে এলসি ওপেনিং জন্য একটা ফর্ম আছে, সেটাকে আমরা বলি এলসি ওপেনিং ফর্ম। ও বলে ওদের সামনে মনে হবে এলসি ওপেনিং ফর্ম অনুযায়ী বায়ার কি করে এলসির জন্য অ্যাপ্লাই করে। সো বায়ার এলসি ওপেনিং ফর্ম অনুযায়ী ফর্ম ফিল আপ করে ব্যাংকে এলসির জন্য অ্যাপ্লাই করে। আগে এই ফর্মগুলা লেটার মানে পেপার আকারে ছিল, এখন ম্যাক্সিমাম ব্যাংকে ফর্মগুলো কি হয়ে গেছে, অনলাইন বেসড হয়ে গেছে। অনলাইনে ফর্ম থাকে, ফর্ম ফিল আপ করে এলসি অ্যাপ্লাই করলে কাজ হয়ে যায়। তা সেখানে ওই যে পিআইটা দিয়ে ব্যাংকে দিয়ে দিতে হয় এবং আরো কিছু ডকুমেন্ট আছে, মালিক করে কিছু সাইন আছে, সিল আছে, এগুলো দিয়ে দিতে হয়। সেগুলো দেওয়ার পরে ব্যাংকে জমা দিতে হয়। তখন ব্যাংক কি করে, ব্যাংক সেই পিআই অনুযায়ী, ওই পিআই একটুকে দেখাইলাম না যে সেলারের ব্যাংকে ডিটেলস দেওয়া আছে, জি স্যার। রাইট? সেলারের ওই ব্যাংকের ডিটেলস অনুযায়ী বায়ারের ব্যাংক ওই ব্যাংকের কাছে কি এলসিটা পাঠায়। কারণ ওই পিআইতে যদি এগুলো উল্লেখ করে না থাকতো তাহলে বায়ারের ব্যাংক কার কাছে পাঠাইতো, কোন অ্যাড্রেসে পাঠাইতো, সেগুলো বুঝতে পারতো না। সেখানে একটা সুইফট কোড ছিল। কি কোড? সুইফট কোড। সুইফট কোড হলো ওয়ার্ল্ডের যত ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের যেসব ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য একটা নির্দিষ্ট ইউনিক সুইফট কোড থাকে। এই কোডটা দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারা যায় এটা কোন দেশের কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ। দেখছেন সুইফট কোড দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে না সুইফট কোড? জি জি এই সুইফট কোড দিয়ে, ঠিক আছে, এটা কোন দেশের কোন ব্রাঞ্চ সব বোঝা যায়। এই যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ, এটা হলো ব্যাংকের কোড। এবারে যে বিডি বাংলাদেশ, DHA ঢাকা 004, মানে বাংলাদেশের ঢাকার 004 নাম্বার ব্রাঞ্চ। এই সুইফট কোড দেখে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চকে আইডেন্টিফাই করা যায়। এরপরে করবে কি, এরপর ওই ব্যাংকের এই যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারকে ফলো করে তারা কি করবে, এলসিটা পাঠিয়ে দিবে। ক্লিয়ার? এটা পুরোটাই স্যার হচ্ছে ব্যাংকের মাধ্যমে হবে তো? 100%। এলসির পুরোপুরি কার্যক্রমটা ব্যাংক টু ব্যাংক ঘটে, এই কারণে এটা বিশ্বাসযোগ্য। কারণ ব্যাংক তো আর আপনার কোনো কিছু ক্লিয়ার না হয়ে, না বুঝে, না শুনে হঠাৎ করে বলবেন আর সে পাঠাই দিবে, এরকম করবে না। আর কোনো ব্যাংক যদি এরকম বুঝে, ইচ্ছা করে বুঝে বুঝে খারাপ কাজ করে, সেই ব্যাংক আস্তে আস্তে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, তখন মানুষজন আর ওই ব্যাংকের সাথে কাজ করবে না। সো 3 নম্বর স্টেপে আমরা কি দেখলাম, ব্যাংক, বায়ারের ব্যাংক সেলারের ব্যাংকে কি পাঠাচ্ছে, এলসি পাঠাচ্ছে। এটা আসলে একটা মেসেজ মাত্র, এক ব্যাংক আর এক ব্যাংকের কাছে এই সুইফট মেসেজটা পাঠায়, আর ওই মেসেজটি পরবর্তীতে একটা প্রিন্টেড পেজে অথবা পিডিএফ আকারে আমাদের সাথে শেয়ার করা হয়, এবং সেটাই হলো এলসি। একটা এলসি দেখতে কিরকম হয়, উইল সি। এরপরে সেলারের ব্যাংক যখন এলসি পেয়ে গেল, সে তখন করে কি, সেলারকে জানায় যে তোমার নামে ওই দেশ থেকে ওই ব্যাংকের ওই বায়ারের এরকম একটা এলসি আসছে যেটার ভ্যালু এত $। এখন আমার কোশ্চেন হলো, সেলার এলসি আসছে বা এলসি সেলার পাইলো, কপিও আমাদের কাছে মেইলে শেয়ার করা হয়, পাওয়ার পরে সেলারের সর্বপ্রথম কাজ কি? বায়ারকে জানানো নাকি? সেলারের সর্বপ্রথম কাজ হলো এলসি কে প্রপারলি চেক করা। সর্বপ্রথম কাজ কি? এলসি খুব ভালোভাবে চেক করা, যাতে করে অনেক সময় এলসির ভিতরে অনেক ভুল থেকে যায়,
ভ্যালু ভুল হইতে পারে, স্টাইল নাম ভুল হইতে পারে, পিয়ার নাম ভুল হইতে পারে, ডেলিভারি ডেট কম বেশি হয়ে যেতে পারে, অথবা বায়ার ইচ্ছাকৃত ভাবে কিছু ক্লজ ঢুকাই দিতে পারে যেগুলো আমাদের পক্ষে মানা সম্ভব নয়। এন্ড বায়ার যদি লিখে দেয় যে ডেলিভারি ডেট থেকে 3 দিনের বেশি ডিলে হলে মাল এয়ার, আপনি মানবেন? না স্যার, এটা তো সম্ভব না। 2-3 দিনও যে কোনো ডিলে হইতেই পারে। 2-3 দিন ডিলের কারণে যদি বায়ার বলে যে মাল এয়ার, তাহলে তো এইবারের সাথে কাজ করা যাবে না। যাবে? জি না না। যাবে না। অথবা বায়ারকে বলতে হবে তুমি এখানে যে কথাটা উল্লেখ করছো 3 দিনের বেশি ডিলে করলে এয়ার দিবা অথবা ডিসকাউন্ট দিয়ে দিবা, এটাকে রিমুভ করে দাও, অথবা 3 দিনের জায়গায় 15 দিন 20 দিন এইভাবে লেখো। 3 দিন, এই যে 3 দিনের কারণে তুমি এয়ার বা ডিসকাউন্ট দিয়ে দিবা, এটা আসলে গ্রহণযোগ্য নয় বা আমরা এটা মানি না। যেভাবে আপনি সুন্দর করে গুছায় বলতে পারেন। সো আপনি যদি এলসি না পড়ে এলসি পাইলেন আর খুশিতে মিষ্টি বিলায় চিন্তা করলেন এত ডলার এলসি পেয়ে গেছে, অনেক বড় গুড নিউজ, ঠিক আছে? বা ডেলিভারি দিতে গিয়ে দেখলেন 3 দিন দেরি হয়ে গেল, আর এলসির ক্লোজের মধ্যে লেখা 3 দিনের বেশি দেরি হইলে কি হবে? মাল এয়ার অথবা ডিসকাউন্ট। তখন বায়ার আমাকে বলবে দেখো এলসিতে আমি লিখে দিছিলাম তুমি যেটা 3 দিন সেটা মাইনেই কি কাজ করছো, এখন 3 দিন বেশি দেরি হয়েছে, হইলে 10% ডিসকাউন্ট দাও, নাইলে মাল এয়ার করো। বুঝতে পারছেন? স্যার, এই কারণে নট অনলি দ্যাট, এরকম আরো অনেক ধরনের ক্লজ থাকে যেগুলো আমাদের পক্ষে মানা সম্ভব হয় না, বা যেগুলো আমরা মেনে নিলে আমাদের কোম্পানির জন্য লস। তো সেসব ক্লোজ গুলো খুঁজে খুঁজে বের করা, সেগুলোর সাথে বায়ারের সাথে নেগোশিয়েট করা, যেটাকে যতটুকু মিনিমাইজ করা যায়। ঠিক আছে? আপনি কিছু না বললে ওরা এরকমই পাঠাই দিয়ে রাখবে, আর আপনি যখন যেটা নিয়ে কথা বলবেন সেসব ক্ষেত্রে ও তখন আপনার সাথে নেগোশিয়েট করবে যে ঠিক আছে তাহলে এটা কমাই দিলাম, এটা বাড়াই দিলাম, এটা আমার রাখাই লাগবে, আদারস আমি পারবো না, আমার কোম্পানি পলিসি। মানে যে কোনো ভাবেই হোক এটা নিয়ে কি হবে, আলোচনা করতে করতে একটা সমাধান হবে। কখন? যদি আপনি এলসি পাওয়ার পরে প্রপারলি চেক করেন তাহলে। আর যদি প্রপারলি চেক না করেন, স্কিপ করে যান, তাহলে কি হবে? শেষ বেলায় গিয়ে দেখবেন বিপদ আর বিপদ। ক্লিয়ার? স্যার এখানে স্যার হচ্ছে যদি আমাদের এরকম সিচুয়েশন আছে, তাহলে কতদিন পর্যন্ত সেটা আসলে গ্রহণযোগ্য হবে আমাদের জন্য, যে এতদিন পর এটা আপনার কোম্পানির উপরে। অনেক স্টুডেন্ট আছে 6 মাস ক্লাস করে একদিনও ডিলে করে না। জি জি ডিলের জন্য যদি প্ল্যানটি পিএমআই থেকে আমরা সেট করি, সে তো কষ্ট পাবে না, চিন্তা করবো আমাদের দেরি হয় না। আর আরেকটা অনেক স্টুডেন্ট আছে যে কোনোদিন অন টাইমে ঢুকেই নাই, সে সবসময় 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা দেরি করে ঢুকে। এখন যদি পিএমআই থেকে আমরা জরিমানা সিস্টেম করি, সে তো অপোজ করবে, স্যার এই সিস্টেমটা করেন না, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, এত টাকা কিভাবে দিব। বুঝতে পারছেন? জি সো ডিপেন্ডস অন ইউর কোম্পানি, যে আপনার কোম্পানি থেকে অন টাইম ডেলিভারি করার রেকর্ড কেমন, ওভারঅল কোম্পানির সাপোর্ট কেমন, কতদিন কুশন না রাখলে আপনি আসলে সেফ সাইডে থাকতে পারবেন না। সেটা 1 সপ্তাহ হইতে পারে, 2 সপ্তাহ হইতে পারে, 2-3 সপ্তাহ বেশি কোনো বায়ার মানবে না। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? জি স্যার। ওকে। সো এরপরে আপনি দেখলেন যে না এলসি সব ঠিকঠাক মতো আছে, বায়ারকেও থ্যাংক ইউ জানাই দিলেন যে থ্যাংক ইউ আমি এলসি বুঝে পাইলাম, ঠিক আছে? এরপরে যে মার্চেন্ট, এরপরে কাজ কি? মার্চেন্ট হিসাবে এর পরবর্তী আপনার কাজ হলো যত দ্রুত সম্ভব এই এলসি এগেনস্টে যে অর্ডার, যে অর্ডার এগেনস্ট এলসিটা আসছে সেটার জন্য বুকিং টুকিং দিয়ে সবকিছু অ্যাপ্রুভাল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাটেরিয়াল গুলাকে ইনহাউস করা, তাড়াতাড়ি করে প্রোডাকশন ধরানোর চেষ্টা করা, সেগুলোর জন্য যেই যেই স্যাম্পলের যা যা অ্যাপ্রুভাল নেওয়া দরকার সেগুলা চেষ্টা করা, যা যা টেস্ট লাগে সেগুলো চেষ্টা করা, মানে সব কিছু খুব দ্রুত প্রক্রিয়া করে ফেলতে হবে, দ্রুত প্রোডাকশন ধরতে হবে। আর প্রোডাকশন ধরার পরে এই যে 4-এর পরে 5 নাম্বার পার্ট কি করতে হবে? শিপমেন্ট অফ গুডস, গুডসকে শিপমেন্ট দিতে হবে। এখন প্রোডাকশন কমপ্লিট হইলো আর শিপমেন্ট দিলেন, মাঝখানে কিছু কাজ আছে না? জি জি আছে অবশ্যই। মাঝখানে কিছু কাজ কি? সেটা হলো গুডস ইন্সপেকশন করাইতে হবে। আমরা আলোচনা করছি না, ইন্সপেকশন করতে হলে কি করতে হয়? জি স্যার। ওগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তারপর হলো আপনার আজকে গুডস রেডি আপনার হাতে, মনে করেন 500 কার্টন। এখন কালকে সকালেই আপনি শিপমেন্টের জন্য পাঠিয়ে দিলেন, তাহলে কি বাইরের পক্ষ থেকে যে আসে সে কি গুডস রিসিভ করবে?
না না কেন করবে না? স্যার, কোশ্চেনটা আরেকবার একটু বলবেন স্যার? মনে করেন আপনার গুডস আজকে রেডি হইলো, ইন্সপেকশন পাস, সবকিছু ঠিকঠাক, এন্ড বাইরের পক্ষ থেকে যে এজেন্ট আছে মানে ফরওয়ার্ডার, তার কাছে আপনি কালকে সকালে মালটা পাঠায় দিলেন চিটাগাঙে, সে কি গুড রিসিভ করবে? স্যার ইন্সপেকশন ওকে থাকলে তো গুড রিসিভ করার কথা। জি না, করবে না। কারণ হলো ইন্সপেকশন ওকে ঠোকে সব ঠিক আছে, বাট তার কাছে যে কালকে সকালে আপনি 500 কার্টুন মাল পাঠাবেন, এই 500 কার্টুন মাল শিপমেন্ট করার জন্য যে কন্টেনারে বুকিং দিতে হয়, কন্টেনার স্পেস রেডি করে রাখতে হয়, সেটা কি সে জানে? ও আচ্ছা। জানে না। সো কালকে যেরকম 500 কার্টুন করে 50টা ফ্যাক্টরি থেকে এরকম 2,500 3,000 কার্টুন আইসা পড়ে, যেটার জন্য 4-5টা বা 15-20টা কন্টেনার লাগবে, তো সেই কন্টেনার কি সে বললেই সে পেয়ে যাবে? না না, এটা পারবে না। একটা জাহাজে কি সব কন্টেনার ফাঁকা বসে থাকে যে কখন তোমরা আসবা, লোকাল বাসের মতো ডেকে না, ডেকে উঠাইলাম, গাড়ি ভরলে ছেড়ে দিলাম? এটা আগে থেকে ইয়ে করতে হবে। আগে থেকেই জানাইতে হবে। দ্যাট ইজ, মানে এটা ওরকম না যে লোকাল বাসের মতো দাঁড়ায় দাঁড়ায় বাস বললাম আর ছেড়ে দিলাম। এটা হলো কি এসি ভালো বাসের মতো, আগে থেকে আপনাকে টিকিট বুকিং করে রাখতে হবে, ঠিক আছে? বুকিং দেওয়ার পরে আপনি গেলেও গাড়ি চলে যাবে, না গেলেও গাড়ি চলে যাবে, গেলে সিটটা ফিল আপ হয়ে যাবে, না গেলে সিটটা থাকা যাবে। বুঝতে পারছি? জি স্যার। এটাকে আমরা বলি শিপমেন্ট বা ফরওয়ার্ডার বুকিং। কি বলি? বুকিং। শিপমেন্ট বুকিং বা ফরওয়ার্ডার বুকিং আলোচনা হয়েছিল আগে, মনে করে রাখেন। সো সেখানে কি করতে হবে? আমরা ওই যে প্যাকিং লিস্ট অনুযায়ী কত পিস গার্মেন্ট যাবে, কত সিবিএম হবে, কত ওয়েট হবে, নেট ওয়েট, গ্রোস ওয়েট সব উল্লেখ করে দিয়ে ফরওয়ার্ডারকে পাঠাইতে হবে। শিপমেন্ট বুকিং মনে আছে? জি জি, মনে হয়েছে স্যার। হ্যাঁ, এখন মনে পড়ছে, গুড। সো এই শিপমেন্ট বুকিং বা ফরওয়ার্ডার বুকিং, এটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফরওয়ার্ডারের সাথে তাদের কথা বলা থাকে, অনেক সময় 5 দিন আগে, অনেক সময় 1 সপ্তাহ আগে, অনেক সময় 2 সপ্তাহ আগে, যেটাই বলুক না কেন সেই অনুপাতে আপনাকে আগে থেকে শিপমেন্ট বুকিং দিয়ে রাখতে হবে। যদি সেটা আপনি অ্যাজ পার রিকোয়ারমেন্ট বুকিং দিয়ে দেন, তাহলে এই 5 নাম্বার কাজটা করতে পারবেন, শিপমেন্ট অফ গুডস। আপনার গুডসটা অন টাইমে শিপমেন্ট হবে, আদারওয়াইজ আপনার গুডস ফরওয়ার্ডার অ্যাকসেপ্ট করবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ফরওয়ার্ডারের কাছে যখন আমরা গুডস হ্যান্ড ওভার করি, এরপর ফরওয়ার্ডার আমাদের একটা জিনিস দেয়। কি দেয়? চালান আমরা রিসিপ্ট তো সব দিবেই, যে আপনার গুডস রিসিভ করে পাইলো, সেখানে যে চালান ইনভয়েস যা আছে রিসিপ্ট, সেই রিসিপ্ট সাইন দিবে। আর শিপমেন্ট হওয়ার পরে ফরওয়ার্ডার আমাদেরকে সঙ্গে সঙ্গে লাল কালি এসে পড়ে কেন? ফরওয়ার্ডার কি দিবে? বিএল। কি দিবে? বিএল। এই বিএল মানে হলো বিল অফ লেটার। বিল অফ লেডিং। বিল অফ লেডিং মানে এটা হলো এই যে গুডস ভেসেলে উঠে যাওয়ার পরে, এই গুডস ভেসেলে উঠে যাওয়ার পরে ফরওয়ার্ডার বিএল দেয়, মানে সে গুডস গুলা লেডিং হয়ে গেছে, মানে অনবোর্ড হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। এই বিএলটাই হলো আমাদের শিপমেন্টের ডকুমেন্ট। আমরা যে গুডসটা আসলে সত্যিকারেই শিপমেন্ট করছি, সেটা ডকুমেন্ট কি? বিএল। বিএল। কেউ যদি বলে যে তুমি যে সত্যিকারেই শিপমেন্ট করলা, তার প্রমাণপত্র হিসাবে তুমি কি শো করবা, তাহলে আপনি কি অ্যান্সার দিবেন? বিএল। বিএল। বিএলটাই হলো আমরা যে গুডস শিপমেন্ট করলাম তার প্রমাণপত্র। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এইখানেও কোনো প্রকার কোনো ভুল ভ্রান্তি থাকা যাবে না। এই কারণে ম্যাক্সিমাম ফরওয়ার্ডাররা কি করে, কমার্শিয়াল টিমের কাছে প্রথমে একটা ড্রাফট বিএল পাঠায়। কি বিএল? ড্রাফট। প্রথমে একটা ড্রাফট বিএল
পাঠায় চেক করার জন্য যে ভাই ভালোভাবে একটু চেক করে দেখেন এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ফাইনাল বিএলটা তারা সিল সেন্ড করে পাঠাবে। আর যদি ঠিক না থাকে, যেসব জায়গাতে আমাদের কমার্শিয়াল টিম থেকে বলে দিবে যে এই জায়গায় ঠিক করা দরকার, তখন সেই জায়গায় ঠিক করে দিবে। এগুলো কনফার্মেশন কে দিবে? কমার্শিয়াল টিম। কে দিবে? কমার্শিয়াল টিম। আচ্ছা, সো আমরা ফরওয়ার্ডার কাছ থেকে কি পাইলাম? বিএল পাইলাম। আর আমরা শিপমেন্টের সময় কত পিস গার্মেন্টস শিপমেন্ট করলাম, কোন কোন কালারের কত পিস, কত কার্টুন, কত ওয়েট, কত সিবিএম, সেটা কোথায় পাবো? প্যাকিং লিস্টে। কোথায় পাবো? প্যাকিং লিস্টে। তো প্যাকিং লিস্ট অনুযায়ী যত পিস গার্মেন্টস আমরা রেডি করে শিপমেন্ট করলাম, সেই অনুপাতে আমরা কি করি? সেটার সঙ্গে ইনভয়েস রেডি করি। কি রেডি করি? ইনভয়েস। ইনভয়েস, ঠিক আছে? INVOICE। সো বিএল, ইনভয়েস, প্যাকিং লিস্ট, এরপর সিও মানে কান্ট্রি অফ অরিজিন। আমরা যে গুডগুলো শিপমেন্ট করলাম সেগুলো আসলে যে সত্যিকারে বাংলাদেশি, সেটা কিছু প্রমাণপত্র, এবং সেগুলোর সঙ্গে অনেক সময় ইএক্সপি লাগে, এক্সপোর্ট ডকুমেন্ট, ঠিক আছে? ইএক্সপি, তারপর এক্সপোর্ট সার্টিফিকেট। তারপর অনেক সময় যদি ইউরোপের কোনো কান্ট্রি থেকে আমাদের জিএসপি ফেসিলিটি থাকে, সেই মর্মে জিএসপি দিয়ে দিতে হয়। এরপর যদি বায়ার বলে যে ইন্সপেকশন সার্টিফিকেট লাগবে, আইসি, আমরা মনে আছে আলোচনা করছিলাম, হ্যাঁ, জি স্যার। যে অনেক বায়ার আইসি চায়, তখন আইসি। আবার অনেক বায়ার বলতে পারে তুমি যে টেস্ট করেছো সেই টেস্ট রিপোর্ট, পাস টেস্ট রিপোর্ট, ঠিক আছে? তাহলে সব কি ডকুমেন্ট, সব কি ডকুমেন্ট। কি কি বললাম? বিএল, ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি, সিও, জিএসপি থাকবে না থাকবে সবসময় লাগে না। অনেক সময় বায়ার আইসি বলে দেয়, অনেক সময় বায়ার টেস্ট রিপোর্ট বলে। এরপরে বায়ার যদি আরো কোনো কিছু চায়, মানে এলসির মধ্যে যদি উল্লেখ করে দেয় যে আমাকে তুমি শিপমেন্টের পরে এই ডকুমেন্টস পাঠাবা, তাহলে সেইগুলা এই যে 6 নাম্বার স্টেপ, 5 নাম্বার স্টেপে কি করলাম? আমরা শিপমেন্ট করলাম না? তাহলে এখন 6 নাম্বার স্টেপে কি হবে? এই যে ডকুমেন্ট গুলা পাঠাইতে হবে। ক্লিয়ার? 5 নাম্বার শিপমেন্ট করলাম, শিপমেন্টের পর অনেকগুলো ডকুমেন্টস বললাম না আমি? এই ডকুমেন্টস গুলা 6 নাম্বার স্টেপে সেলারের কমার্শিয়াল টিম এগুলো রেডি করবে, মার্চেন্ট তাকে সাহায্য করবে। তারপর সেই ডকুমেন্টস গুলা ব্যাংকে জমা দিবে অ্যাজ পার এলসি রিকোয়ারমেন্ট। এলসির ভিতরে উল্লেখ করা থাকে কি কি ধরনের ডকুমেন্ট ব্যাংকে জমা দিতে হবে। এরপর আমাদের ব্যাংক কি করবে? আমাদের ব্যাংক এই ডকুমেন্টস গুলা বায়ারের ব্যাংকের কাছে সরাসরি কুরিয়ার করে পাঠিয়ে দিবে। কি করে পাঠাবে? কুরিয়ার করে অরিজিনাল ডকুমেন্টস গুলা পাঠিয়ে দিবে। আর পাঠানোর পরে যেহেতু কুরিয়ার করা হয়েছে, সেখানে একটা ট্র্যাকিং নাম্বার আসবে। কি আসবে? ট্র্যাকিং নাম্বার। কুরিয়ার ট্র্যাকিং নাম্বারকে আমরা এয়ারওয়ে বিল নাম্বার বলি। কি বিল? এয়ারওয়ে বিল। আবার কোন একটা গুডস যদি আমরা সিতে শিপমেন্ট না করি, এয়ারে শিপমেন্ট করি, সেখানে যে সিতে শিপমেন্ট করলে পাই বিএল, আর এয়ারে শিপমেন্ট করলে পাই এয়ারওয়ে বিল। বুঝতে পারছেন? সিতে শিপমেন্ট করলে বিএল, আর এয়ারে শিপমেন্ট করলে এয়ারওয়ে বিল, ঠিক আছে? সো এই কুরিয়ার গুলো যেহেতু সব এয়ারে চলে যায়, এই জন্য এটার এগেনস্টে একটা এয়ারওয়ে বিল নাম্বার আমাদেরকে দেয় ট্র্যাকিং নাম্বার হিসাবে। আমরা করি কি, ওই নাম্বারটা ব্যাংক থেকে নেই, ব্যাংক থেকে নিয়ে আমরা সেলাররা বায়ারকে সরাসরি এই নাম্বারটা পাঠিয়ে দিই যে তোমার যে গুডস শিপমেন্ট করছি সেই শিপমেন্টের ডকুমেন্টস গুলা আমরা ব্যাংকে দিছি, আমাদের ব্যাংক এই কুরিয়ার রেফারেন্সের এগেনস্টে তোমার ব্যাংকের কাছে পাঠাই দিছে। এরপর বায়ার করে কি, বায়ার সেটাকে ট্র্যাক করে আর ব্যাংকের সাথে কমিউনিকেশন করতে থাকে যে ডকুমেন্টস গুলা পাইলো কিনা। ব্যাংক ডকুমেন্টস গুলা পাওয়ার পরে সে করে কি, বায়ারকে
জানায় যে আমি ডকুমেন্টস বুঝে পাইলাম। এরপর বায়ার করবে কি, সেই ডকুমেন্টস গুলোকে নিবে, ডকুমেন্টস গুলোকে নিয়ে সে গুডস রিলিজ করবে। সে তার ফরওয়ার্ডারকে দিয়ে তার ওই ডেস্টিনেশন পোর্ট থেকে এই ডকুমেন্টস গুলোর মাধ্যমে গুডস কি করবে, রিলিজ করবে। আর এই ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে তখন বায়ারের ব্যাংকে বলে দেয় যে হ্যাঁ ডকুমেন্ট যা আছে সব ঠিকঠাক, ঠিক আছে, কোনো ভুল ভ্রান্তি থাকলেও সে বলে যে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এবং বায়ারের ব্যাংকের কাছে পেমেন্ট আগে থেকে জমা দেওয়া থাকে, সেটা গ্রিন সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে বায়ার আমাদের ব্যাংকের কাছে পেমেন্ট পাঠিয়ে দেয়। আর আমাদের ব্যাংকের কাছে পেমেন্ট আসার পরে আমাদের অ্যাকাউন্টে সেই পেমেন্টটা জমা হয়, এবং তখন আমরা চাইলে পেমেন্টটা উঠায় নিয়ে আসতে পারি। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এখানে একটা কোশ্চেন ছিল স্যার, এই যে আমরা যে হচ্ছে ইয়েতে শিপের সঙ্গে যখন ইয়ে পাঠালাম ওই টাইমে তো আমরা এই ডকুমেন্ট গুলো পাঠাই দেয় সঙ্গে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর এবং পাশাপাশি হচ্ছে আমরা ব্যাংকের কাছেও আমরা পাঠিয়ে দিলাম, মানে আমাদের দুইবার পাঠাইতে হচ্ছে। ওরা শিপমেন্টের সময় আমরা সরাসরি কোনো ডকুমেন্ট দিই না, ওটার সঙ্গে শুধু আমাদের ইনভয়েস আর প্যাকিং লিস্ট যায়, আর কিছু যায় না। তো আচ্ছা, আমরা বাকি যেগুলো বললাম স্যার, ওই যে আহ, এই অন্যান্য যে ইয়েগুলো আর কি ডকুমেন্টের নাম বললাম, তো ওই ডকুমেন্ট গুলো তাহলে হচ্ছে আমরা ওই গুডসের সঙ্গে যায় না এগুলা। ওটা সব হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে পাঠাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ব্যাংকের মাধ্যমে যাবে, ব্যাংক থেকে বায়ার পাবে, বায়ার তখন তার সিএনএফ এজেন্টকে দিবে, তখন তার সিএনএফ এজেন্টকে দিলে সে তখন ওই ডকুমেন্টস নিয়ে ওইখানকার কাস্টমার কাছে যাবে, কাস্টমারকে দেখাবে যে আমার এই গুডস আসছে, এই এই এত নাম্বার কার্টুনের, সরি এই এত নাম্বার কন্টেনারের ভিতরে, কারণ ওখানে কন্টেনার নাম্বার লেখা থাকে। তখন সেই কন্টেনারটা যখন আসবে তখন সেই কন্টেনারের ভিতরে আপনার গুডস আপনি সেই কন্টেনার থেকে বুঝে নেবেন অ্যাজ পার প্যাকেজ লিস্ট। জি, কারণ এখানে প্রত্যেকটা কন্টেনার আলাদা নাম্বার আছে না, আর বিএল এর মধ্যে কন্টেনার নাম্বারটা লেখা থাকে। এই যে কন্টেনার এখানে নাম্বার থাকে, এখানে নাম্বার থাকে লেখা, সেই নাম্বারটা কি বিএল এ লেখা থাকে। আপনি ওই বিএল যখন এখানে শো করবেন সঙ্গে সঙ্গে সে বলবে ঠিক আছে তাই এত নাম্বার এই কন্টেনারটা আসছে, এই কন্টেনার তোমার, ঠিক আছে। তখন আপনি এই কন্টেনার খুলে ওই কন্টেনার থেকে গুডস আপনি বাইরে রিসিভ করবেন। আর যখন গুডস রিসিভ করে তখন তার সঙ্গে সঙ্গে অ্যাজ পার প্যাকিং লিস্ট আছে কিনা মিলিয়ে দেখে, যেমন প্যাকিং লিস্টে আছে 500 কার্টন, হ্যাঁ তাহলে এখানে 500 কার্টনে আছে। এরপর সেটা খুলে চেক করা, সেটা বাইরে ওয়্যার হাউসে যাওয়ার পরে তারা চেক করে ওইখানে শুধু নাম্বার কার্টুন কতগুলা কার্টুন আসার কথা, অতগুলা কার্টুন আসলো কিনা এতটুকুই চেক করতে পারবে, আর কিছু বেশি দেখতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? Yes, sir. বলেন, কোশ্চেন বলেন। না, সে মনে হয় ইয়েস স্যার বুঝছে এটা বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। আচ্ছা, এটা হলো আমাদের এলসি স্টেপ বাই স্টেপ প্রসেস, এইভাবে এলসি কাজ করে, ঠিক আছে। সেলস এগ্রিমেন্ট, রিকোয়েস্ট ফর ক্রেডিট, স্টেপ বাই স্টেপ আমার এখানে লিখে দেওয়া আছে, আপনি এগুলো একটু দেখে নিবেন, ঠিক আছে। এতদিন আলোচনা করলাম এগুলো ইংলিশে 1-2 লাইন করে ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে। এই যে পেমেন্ট 11, তারপরে যে কি কি টার্মস, আচ্ছা এটা হলো লেটার অফ ক্রেডিটে কি কি টার্মস কন্ডিশন থাকে সেগুলো আমরা আলোচনা করব। পার্টিস ইনভলভ, অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়ারি, ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজারি ব্যাংক, এগুলো অলরেডি আমি বুঝাই দিছি। হ্যাঁ, এটা লাগবে না। আচ্ছা, এটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি। সো এলসি কি? এলসি হলো একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। দেখেন এলসি অনেক ধরনের হয়, এলসি কিছু টাইপস আছে, তার মধ্যে একটা হলো রিভোকেবল লেটার অফ ক্রেডিট। এটার ব্যবহার নাই বললেই চলে। এটার মানে হইলো সেলার বা যে কেউ চাইলেই কাউকে কোনো কিছু না জানায় নিজের মতো করে এলসি চেঞ্জ করে নিতে
পারবে, রিভোকেবল মানে হচ্ছে সে সহজে এটা চেঞ্জ করতে পারবে। এই জন্য এই ধরনের এলসি গুলা এখন আর ব্যবহার নাই, কারণ এটা আসলে যে কেউ চেঞ্জ করে নিলে সেটা তখন কার্যকারিতা হারায় ফেলে। এখন যে এলসিটা চলে সেটা হচ্ছে ইররিভোকেবল এলসি। ইররিভোকেবল এলসি মানে হলো যেটা কি করা যাবে না, সেলার বা বায়ার যে কেউ চাইলে হঠাৎ করে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। স্পেশালি সেলার বায়ার যদি চায়, বায়ারের কাছে সেলার যদি চায়, তাহলে সেলার বায়ারকে রিকোয়েস্ট করবে যেমন এলসির এই পার্টে আমার চেঞ্জ করা প্রয়োজন, তখন দুইজনের সম্মতিক্রমে সেই এলসির বিভিন্ন ক্লোজ যেখানে যা চেঞ্জ হওয়া দরকার সেটাকে চেঞ্জ করা হয়। ক্লিয়ার? ওকে, এবার হলো কনফার্মড লেটার অফ ক্রেডিট। কনফার্ম হইলো ইস্যুইং ব্যাংক গ্যারান্টি দেয়, সেকেন্ড ব্যাংক ইস্যুইং ব্যাংক মনে করেন একটা এলসি কি করলো, দিল। এখন কোনো কারণে যেই ব্যাংক থেকে আপনি এলসিটা পাইছেন সেই ব্যাংকের উপর আপনার অত বেশি আস্থা নাই, তখন কি করা হয়, তখন আরেকটা ব্যাংকের মাধ্যমে সেই আস্থা ভাজন আরেকটা ব্যাংকের মাধ্যমে তাকে কি করা হয়, কনফার্ম করা হয়। তখন ওই ব্যাংক কনফার্ম করার কারণে যে এলসিটা ফাইনালি আসে সেটাকে আমরা বলি কনফার্মড লেটার অফ ক্রেডিট। ক্লিয়ার? মানে বাইরের ব্যাংক এন্ড সেলারের ব্যাংক মাঝখানে আরেকটা ব্যাংক ঢুকবে, সেই ব্যাংক ঢুকে সেলারের ব্যাংককে কনফার্ম করবে যে হ্যাঁ সেলারের ব্যাংক পেমেন্ট দিবে, ঠিক আছে। দেখেন, used when the seller does not fully trust the issuing bank or when trading with buyers in politically or economically unstable countries. Buyer issuing bank in a small country works with a globally recognized bank to confirm the LC for an apparel exporter. বুঝতে পারছেন? স্যার এখানে হচ্ছে বায়ারের পক্ষ থেকে বায়ারের পক্ষ থেকে বলতে মনে করেন আপনার ABCD নামে যে কোনো একটা বায়ার যে কোনো একটা ব্যাংক থেকে একটা এলসি আপনাকে দিল, আর আপনার কোনো কারণে মনে হচ্ছে যে ওই ব্যাংকটা তো রিনাউন্ড ব্যাংক না, সো এই ব্যাংক ফাইনালি আমাকে ঠিকঠাক মতো পেমেন্ট দিবে কিনা আমি কনফিউজড, তখন আপনি বললে বায়ারকে বলবেন, তখন বায়ার তার তরফ থেকে আরেকটা ব্যাংকের কনফার্মেশন নিবে, ভালো একটা রিনাউন্ড ব্যাংকের, তখন সেই ব্যাংক করবে কি, কনফার্ম করবে যে হ্যাঁ এ তোমাকে পেমেন্ট দিবে, কোনো কারণে সে তোমাকে পেমেন্ট না দিলে আমি পেমেন্ট দিব, মানে এই ধরনের একটা কনফার্মেশন আসবে, ঠিক আছে। ওই ব্যাংকে বলা হয় কনফার্মিং ব্যাংক, আর যে এলসি এরকম কনফার্ম করা হয় সেটাকে বলা হয় কনফার্মড লেটার অফ ক্রেডিট। ক্লিয়ার? যে স্যার এটা বুঝতে পারছি, এবং এটা কিন্তু প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে সেটা নেওয়া হবে নাকি? না না, এটা খুব রেয়ার, প্রত্যেকটা ইস্যুতে এরকম আমরা নেই না, কারণ বারবার বায়ারকে আমি তুমি পেমেন্ট দিবা কি দিবে না বিশ্বাস করি না, ঠিক আছে, এটা তো বলবে না। আর যত আপনি এরকম থার্ড পার্টি অ্যাড করবেন তত এলসির এগেইনস্টে কস্ট বেড়ে যাবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই জন্য এগুলোর ব্যবহার খুব কম, বা দের ইজ সিস্টেম। হ্যাঁ, তাহলে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, এখানে কি করা হয়, স্ট্যান্ড বাই মানে বুঝতে পারছেন ব্যাকআপ বা সেকেন্ডারি পেমেন্ট গ্যারান্টি হিসেবে কাজ করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি মনে করেন কোনো একটা সেলস কর্নার বা অন্য কোনো মাধ্যমে কাজ করলেন, তার এগেইনস্টে একটা লেটার অফ ক্রেডিটকে স্ট্যান্ড বাই রাখলেন, কোনো একটা পেমেন্ট ফেল করলে সেই লেটার অফ এলসি থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। এই ধরনের এলসি গুলোকে হয় স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, এগুলোর ব্যবহারও কম। এগুলো ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট, এটার ব্যবহার আছে। এটা করা যায় কি, একজন একটা এলসি পাইলো, মনে করেন আপনি একটা এলসি পাইলেন, আপনি চাইলে এলসিটা আরেকজনকে ট্রান্সফার করে দিতে পারবেন, ঠিক আছে, এটাকে বলা হয় ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট। এটার ব্যবহার সবচেয়ে বেশি হয় অনেক বাইং হাউস আছে, তারা নিজেদের নামে এলসি নিয়ে আসে, এলসি নিজেদের নামে আসার পরে সেটাকে আবার ফ্যাক্টরি নামে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে। যে এক্সাম্পল, a trading company receives a transferable LC from buyer and transfer part of it to a garments manufacturer. মনে করেন আপনি ABC একটা বাইং হাউস, আপনি একটা বায়ারের কাছ থেকে অর্ডার নিছেন, এর ভিতরে শার্টের অর্ডার আছে, প্যান্টের অর্ডার আছে, জ্যাকেট অর্ডার আছে, সোয়েটারের অর্ডার আছে, টি শার্টের অর্ডার আছে, এন্ড আপনি সোয়েটার করেছেন এক ফ্যাক্টরি দিয়ে, প্যান্ট করেছেন আরেক ফ্যাক্টরি দিয়ে, শার্ট করেছেন আরেক ফ্যাক্টরি দিয়ে, টি শার্ট করেছেন আরেকটা ফ্যাক্টরি থেকে, তো অনেকগুলো ফ্যাক্টরি হয়ে গেল না, আপনি একটা নিয়ে সবাইকে পার্ট ধরে ট্রান্সফার করতে পারবেন। ক্লিয়ার?
আচ্ছা স্যার, এদের হচ্ছে মানে যেই ফ্যাক্টরি গুলো চুজ করতেছে বায়ারের জন্য, সে বায়ার কি সেগুলো মানে কনসার্ন না এই বিষয়গুলোতে? হ্যাঁ হ্যাঁ, বায়ার তো জেনে শুনেই দিচ্ছে। কারণ বায়ার চিন্তা করছে বায়ার যদি এই 5টা ফ্যাক্টরির জন্য আলাদা করে 5টা এলসি দেয় তাহলে বায়ারের কস্ট বেশি। সেই জন্য বায়ার করে কি, বায়ার ওই এলসি তে উল্লেখ করে দেয় যে ট্রান্সফারেবল এলসি, এটা বাইং হাউস চাইলে সে বিভিন্ন ফ্যাক্টরির নামে ট্রান্সফার করতে পারবে। তখন মনে করেন আপনি একটা $100,000 এলসি পাইলেন, ঠিক আছে, টি শার্ট কে দিলেন মনে করেন 20, শার্ট কে দিলেন মনে করেন 25, ঠিক আছে, সোয়েটারকে দিলেন মনে করেন 30, ঠিক আছে, এবার আরেকটা পার্টকে মনে করেন আউটওয়্যারকে দিলেন আপনার আরেকটা পার্ট, এভাবে করে 3-4 জনকে ভাগ করে করে দিতে পারবেন। সো যেহেতু এটা এলসি পাওয়ার পরে আবার আরেকজনকে ট্রান্সফার করা যায়, এই জন্য এটাকে বলা হয় ট্রান্সফারেবল এলসি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আরেকটা কোশ্চেন ছিল স্যার, কি বলেন? এই বায়ার হচ্ছে কি ওই ফ্যাক্টরি গুলোকে চেক করার প্রয়োজন মনে করে? সেটা বাইরে ইচ্ছা, বাইরে যদি বলে যে আমি ফ্যাক্টরি অডিট করতে চাই, ম্যাক্সিমাম স্যার হয় কি এটার মানে বিষয়টা? ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা কারণ ডিপেন্ড তোমার করে buyer buying থেকে- house এর উপর। হ্যাঁ, কারণ হলো ওরা ওই ক্ষেত্রে বাইং হাউসের যে রিপোর্ট সেটার উপরে ভরসা করে কাজ করে। কারণ বাইং হাউস থেকে সে যখন একটা ফ্যাক্টরি বলে যে আমি এই ফ্যাক্টরি থেকে তোমার এই অর্ডারটা করাবো, ঠিক আছে, তখন তারা বাইং হাউসের উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দেয়। আর যারা অডিট করায় বা লিয়াজ অফিস গুলো, তখন তারা তো আর বাইং হাউসের মাধ্যমে কাজ করে না, তারা সরাসরি নিজের অডিট করে, নিজেরাই ভেরিফাই করে, নিজেরাই সরাসরি তাদের সঙ্গে এলসি করে। তখন তো আর বাইং হাউস মাঝখানে আসে না, যখন ট্রান্সফারেবল এলসি লাগে না। ক্লিয়ার? ওকে স্যার। দেন হলো ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট। এটা সব কম বেশি সবাই আমরা নাম শুনে মার্চেন্ট নিয়ে আসি। বায়ার আমাদেরকে যে মাস্টার এলসি দেয়, সেই মাস্টার এলসির এগেনস্টে আমরা যে ছোট ছোট এলসি গুলা ফেব্রিক সাপ্লায়ার, জিপার সাপ্লায়ার, পলি সাপ্লায়ার, কার্টন সাপ্লায়ার ওদেরকে আমরা দিই, সেই ছোট ছোট এলসি গুলোকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। মানে একটা এলসির এগেনস্টে, মানে ওটার পিঠে পিঠে আরেকটা এলসি। বুঝতে পারছেন? জি স্যার। বায়ার আমাদের এলসি দেয় না, প্রথমে মনে করেন $100 এলসি দিল, $40 দিয়ে ফেব্রিক কিনলাম, $10 দিয়ে জিপার কিনলাম, $5 দিয়ে সুইং সুট কিনলাম, $2 দিয়ে মেইন লেভেল কিনলাম, আবার $5 দিয়ে পলি কার্টুন এগুলো কিনলাম, ঠিক আছে। এই সবগুলো যে কিনবো, আমরা কি নগদ টাকা দিয়ে কিনবো? নগদ টাকা দিয়ে এত কোটি কোটি টাকা তো আমাদের পকেটে থাকে না। তো তখন আমরা করি কি, ওদের বায়ার যেন আমাকে কোনো কিছু, কোনো একটা কাগজ ধরে দিয়ে ছেড়ে দিছে, কোনো পেমেন্ট দেয় নাই, আমরা সবাইকে এরকম একটা এলসি নামক কাগজ ধরে দিয়ে ছেড়ে দিই। বুঝতে পারছেন? তো সেটার জন্য স্যার হচ্ছে আমরা আবার নতুন করে ব্যাংকের মাধ্যমে তাদেরকে হ্যাঁ, নতুন আমরা করে আমাদের ব্যাংকে বলি, দেখো আমার এরকম একটা এলসি আসছে, এই এলসির এগেনস্টে আমি ওই যে মিস্টার এক্স কোম্পানিকে $এত, ওয়াই কোম্পানিকে $এত, জেড কোম্পানিকে $এত এলসি দিতে চাই। তখন এই সেম ওয়েতে আপনি তাদেরকে পিও শিট দিচ্ছেন না, মানে বুকিং দিচ্ছেন না, সেই বুকিং এগেনস্টে ওরা আপনাকে আমাকে পিআই দিবে, সেই পিআই এর এগেনস্টে আপনি আবার এলসির জন্য আমাদের ব্যাংকে অ্যাপ্লাই করবেন, সে আমাদের ব্যাংক তাদেরকে এলসি দিয়ে দিবে। প্রসেস সেম, বাট যেহেতু এটা মাস্টার এলসির এগেনস্টে ছোট ছোট এলসি হয়, এই জন্য এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। ক্লিয়ার? জি স্যার। কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? নো স্যার। গুড, আপনাদের সবাই খুব দ্রুত বুঝে ফেলতেছেন। আচ্ছা, এবার হলো সাইট এলসি, মানে অ্যাডসাইড এলসি। অ্যাডসাইড এলসি হলো আমরা আমাদের গুডসটা বায়ার কাছে শিপমেন্ট করার পরে আমরা যে ডকুমেন্টসটা বায়ার কাছে পাঠাই, সেই ডকুমেন্টস বায়ার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পেমেন্ট দিয়ে দিবে। এই সাইট মানে হলো দৃশ্যমান হওয়া, দৃশ্য, ঠিক আছে। সো অ্যাডসাইড এলসি বা সাইট এলসি মানে হলো আমরা গুডস শিপমেন্ট করার পরে যে ডকুমেন্টস গুলা ব্যাংক টু ব্যাংক পাঠাচ্ছি না, বাইরের ব্যাংকের কাছে ডকুমেন্টস গুলা যাওয়ার সঙ্গে সঙ্গেই বাইরের ব্যাংক কি করবে, আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবে। এটাকে বলা হয় সাইড এলসি বা অ্যাডসাইড এলসি। ক্লিয়ার? জি স্যার। কিন্তু মাঝে মাঝে যে স্যার ওই যে বায়ার আবার হলো ওই যে আপনি বলছিলেন টাকা পরিশোধ করে না, তখন ব্যাংক হ্যাঁ, আলোচনা তো শেষ হয় নাই, ঠিক আছে। ওকে স্যার। এই যে এটা হলো পরেরটা, ঠিক আছে।
এটা হলো ডিফার্ড পেমেন্ট এলসি, মানে যেই পেমেন্টকে ডিফার করা হয়, মানে দেরি করে দেওয়া হয়। ঠিক আছে, যেমন ধরেন কোন এক বায়ার আপনাকে প্রথম থেকেই বলে দিল যে আমি তোমাকে এলসি দেব, ডিফার্ড পেমেন্ট বা ডিফার্ড এলসি, যেখানে তুমি পেমেন্ট পাবা গুডস শিপমেন্ট বা ডকুমেন্টস পাঠানো বা বিএল ডেট থেকে আরো 60 দিন, 45 দিন, 90 দিন, 120 দিন বা 150 দিন বা 180 দিন পরে। এই যে এলসিটা দিল যেখানে পেমেন্ট পাওয়া যাবে দেরিতে, সেটাকে বলা হয় ডিফার্ড এলসি। ক্লিয়ার? একটা হলো ইমিডিয়েটলি পেমেন্ট পাওয়া যায়, সেটাকে আমরা বলি অ্যাট সাইড বা সাইড এলসি। আর যেই এলসির এগেইনস্টে পেমেন্ট পাওয়া যাবে দেরিতে, সেটাকে বলা হয় ডিফার্ড এলসি। ক্লিয়ার? জি স্যার, এই এলসি গুলো স্যার কি ম্যাক্সিমাম তো হয় না মেবি, না স্যার? ডিফার্ড অ্যাট সাইড এলসি সবচেয়ে বেশি হয়, কিন্তু কিছু রিনাউন্ড বায়ার আবার এই ডিফার্ড এলসির বেনিফিটটা নেয়, কারণ ও জানে আমি মার্কেটে রিনাউন্ড, আমার একটা রেপুটেশন আছে। আমি যদি কাউকে পেমেন্ট একটু দেরি করে দিই, তাও সাপ্লায়ার আমার সাথে কাজ করবে। ঠিক আছে, বাট যেসব বায়েরা খুব বেশি রিনাউন্ড না, ওরা এই রিস্কটা নিতে পারে না, কারণ যাদেরকে আমরা ভালোভাবে চিনি না, যাদের রেপুটেশন মার্কেটে খুব বেশি হাই না, তারা ডিফার্ড এলসি অফার করলে ম্যাক্সিমাম সেলাররাই সেই এলসি নিতে চায় না। ঠিক আছে, তখন তারা অর্ডার প্লেস করতে পারে না, ম্যাটেরিয়াল নিতে পারে না, এই কারণে তারা ডিফার্ড এলসি বেনিফিটটা থেকে বঞ্চিত হয়। বুঝতে পারছেন? জি স্যার। এবার হলো রেট ক্লোজ এলসি, এটার ব্যবহার নাই বললেই চলে। এটা হলো কোনো এক এলসির এগেইনস্টে আপনাকে যদি কেউ অ্যাডভান্স পেমেন্ট করে, যে বায়ার বললো আমি তোমাকে একটা রেট ক্লোজ এলসি দিলাম এবং সেখানে তোমার যত ডলার যখন যা লাগে আমাকে বললে আমি তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করব। ঠিক আছে, এটার ব্যবহার এককালে ছিল, এখন নাই বললেই চলে। এই জন্য এটা নিয়ে বেশি কথা বললাম না, আমি শীট দিব, দেখে নিন। আর এখন তো বললামই। আর এটা হলো গ্রিন ক্লোজ এলসি। ঠিক আছে, এখানে হলো কি সিমিলার টু রেড ক্লোজ এর মতোই, বাট কিছু এডিশনাল প্রভিশন অ্যাড করা হয়। যেমন ধরেন স্টোরেজের জন্য ফ্রেট কস্ট বা অন্য অন্য প্রি শিপমেন্ট কিছু অ্যাডভান্স যদি আপনার লাগে আরো বিভিন্ন কাজে, সেইগুলো বায়ার আপনাকে কি করবে, পে করবে। ঠিক আছে, এটাও নাই বললেই চলে। তারপরে রিভলভিং লেটার অফ ক্রেডিট, এটার ব্যবহার আছে যদিও কম। সেটা হলো বারবার আপনাকে এলসি খুলে দিবে, বারবার ব্যাংকে অ্যাপ্লাই করবেন, এরকম না করে আপনি যদি ব্যাংক থেকে বলেন যে আমি এরকম একটা এলসি করতে চাই যে এই সাপ্লাইয়ের সাথে আমি অনেক দিন যাবত কাজ করতেছি এবং আরো 5-10 বছর কাজ করব, একটা এলসি খুলবো, এই এলসির পেমেন্ট হয়ে গেলে আবার সঙ্গে সঙ্গে আরেকটা এলসি হয়ে যাবে, যাতে অটোমেটিক সবসময় একটা একটা এলসি তার সঙ্গে থাকেই এবং সেই এলসির এগেইনস্টে সে কন্টিনিউয়াসলি আমাকে শিপমেন্ট দিয়ে যাইতে থাকবে। সেটাকে বলা হয় রিভলভিং এলসি, অটোমেটিক্যালি রিনিউজ। ওই আমরা কিছু মোবাইলের ইউজ করি না, বান্ডেল শেষ হয়ে গেলে একে একে রিনিউ হয়ে যায়। ঠিক আছে, এটা কিছু ওরকম আর কি, যে একটা এলসি আসলো, পেমেন্ট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আরেকটা এলসি তৈরি হয়ে যাবে, ওটা কাজ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে আরেকটা এলসি হবে, যাতে করে সবসময় ওই সাপ্লাইয়ের সাথে একটা নির্দিষ্ট পরিমাণে এলসি সবসময় থাকে, নতুন করে যেন আবার ইস্যু করা না লাগে। ক্লিয়ার? ওকে স্যার। এতে বেনিফিট কি, বারবার আপনার ওই যে ফর্ম পূরণ করে সিল সাপোর্ট দিয়ে এলসির জন্য অ্যাপ্লাই করা লাগতেছে না, সেটার জন্য ওয়েট করা লাগতেছে না। যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া আছে এই সাপ্লাইয়ের সাথে এই পরিমাণে এলসি হবে, অটোমেটিক্যালি এলসি হইতে থাকে এবং ওই এলসির এগেইনস্টে সাপ্লাই শিপমেন্ট দিতে থাকে। এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস অর্ডার টাইপের যেখানে হয় সেখানে এই ধরনের এলসি কাজ হয়। আচ্ছা, আমরা একটা 5-7 মিনিটের ব্রেক নেই। ঠিক আছে, এরপর আমরা আবার শুরু করে এলসি কিভাবে পড়তে হয় সেটা আলোচনা করব আর ইনকোডামস আলোচনা করব। ঠিক আছে, ওকে। এলসি কিভাবে পড়তে হয়। ঠিক আছে, এলসি কিভাবে পড়তে হয় মানে হলো এলসি যেহেতু হলো একটা ইন্টারন্যাশনাল ল মেনটেন করে চলে। ঠিক আছে, এবং সেটা হলো ইউসিপি 600 নামক একটা লয়ের বই আছে, সেই লয়ের বই অনুযায়ী এলসি চলে। হ্যাঁ, আমি আপনার ছবিটা একটু দেখাই, যদি কেউ পারেন পরবর্তীতে পড়েন। অবশ্য এটা আপনাদের লাগবে না, মার্চেন্ট হিসাবে বই মানে এত ডিটেলস লাগে না।
ঠিক আছে, এই যে ইসিপি 600 দেখতেছেন, ইসিপি 600, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, মানে আন্তর্জাতিক যে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের যে আন্তর্জাতিক যে ল গুলা মানতে হয় সেটা হলো ওই যে ইউসিপি 600 যে ল এর বইটা, এটা ইন্টারন্যাশনাল সবার কাছে গ্রহণযোগ্য। নামটা কি বললাম? ইউসিপি ইউসিপি 600। ওকে, সো ইউসিপি 600 রুলস অনুযায়ী যেহেতু ল এর বই, সেখানে অনেক ধারা আছে, ঠিক আছে, ক্লজ আছে, সেই ক্লজ গুলো এখানে উল্লেখ করা থাকে। যেমন এখানে কি লেখা, 42C, কি লেখা 42C দেখা যাচ্ছে, এখানে কি লেখা 42C, এই যে 42C মানে হলো ওটা ক্লোজ ধারা। সো 42C তে সবসময় লেখা থাকবে এলসি এটা কত দিনের। যদি এলসি এট সাইট লেখা থাকে তাহলে এট সাইট পেমেন্ট পাবেন, যদি 30 লেখা থাকে তাহলে 30 দিন পরে পেমেন্ট পাবেন, যদি 60 লেখা থাকে তাহলে 60 ডেজ পরে পেমেন্ট পাবেন। ক্লিয়ার? এগুলো মুখস্থ করে কিছু নেই, এলসি দেখলেই দেখবেন ক্লোজ লেখা আছে, এরপর ড্রাফট এট এরকম এট সাইড অথবা 30 ডেজ অথবা 60 ডেজ লেখা থাকবে। দেন হলো 43P, ওই ইউসিপি এর মধ্যে কিন্তু অনেক রুলস আছে, অনেক ক্লজ আছে, সব আমাদের লাগবে না, যেগুলো আমাদের লাগে এরকম কয়েকটা আমি দেখাচ্ছি। একটা এলসি পাইলে আপনি এইভাবে পড়বেন। সো 43P এর মানে হলো পার্শিয়াল শিপমেন্ট নিয়ে লেখা থাকবে। এন্ড পার্শিয়াল শিপমেন্ট কি অ্যালাউড নাকি অ্যালাউড না? পার্শিয়াল শিপমেন্ট কি? ফর এক্সাম্পল আপনি 10,000 পিস অর্ডার পাইলেন, 10,000 অর্ডার পাওয়ার পরে বায়ার আপনি বললেন যে আমার এখন 6,000 পিস রেডি হয়েছে, আমি 6,000 পিস শিপমেন্ট করে দিই, বাকি 4,000 পিস আমি 2 সপ্তাহ পরে করতেছি। যদি বায়ারের এলসি তে লেখা থাকে পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড, এর মানে হচ্ছে আপনি ভেঙে ভেঙে শিপমেন্ট দিতে পারবেন। আর যদি লেখা থাকে নট অ্যালাউড, এর মানে হচ্ছে এই এলসি এর এগেইনস্টে আপনি একটাই শিপমেন্ট দিতে পারবেন, কোনো পার্শিয়াল শিপমেন্ট দেওয়া যাবে না। 10,000 এর জন্য 10,000 একবার শিপমেন্ট করতে হবে। যদি হচ্ছে কম দেন 10,000 ਜਾਂ 9,000 দেন তাহলে 1,000 পিস শর্টই যাবে, বাকি 1,000 পিস আর আপনি এলসি এর এগেইনস্টে শিপমেন্ট করতে পারবেন না। ক্লিয়ার? মাঝে হলো, মধ্যে না, জি বলেন। মাঝে মধ্যে কি এরকম হয় না স্যার যে তো মানে এরকম হয়ে গেল, পরবর্তীতে আবার নতুন করে এডিসি করতে হবে সেটার জন্য নাকি? এই নাকি কারণে বাইরে বায়ার যখন বুঝতে পারে যে না আমার এরকম কেস হইতে পারে, তখন সে পার্শিয়াল শিপমেন্ট কে অ্যালাউড লিখে রাখে। আর যেই বায়ার লিখে দিবে যে নট অ্যালাউড, সে অ্যালাউ করবে না, এই জন্যই লিখে দিছে। বুঝতে পারছেন? যেই বাইরে মনে হবে যে না আমার এরকম কেস থাকতে পারে এবং এরকম হইলে আমি অ্যালাউ করব, সে তখন পার্শিয়াল শিপমেন্টের এখানে লিখে রাখবে অ্যালাউড। আর যে মানবে না সে আগে থেকে এলসি তে লেখা থাকবে নট অ্যালাউড। ক্লিয়ার? আচ্ছা, দেন হলো 43T ট্রান্সশিপমেন্ট। মানে এখান থেকে মনে করেন আমরা গুডস শিপমেন্ট করলাম, ডেলিভারি দিলাম, আমাদের ভেসেল বের হয়ে গেল চিটাং থেকে, এরপর সে মনে করেন সিঙ্গাপুর অথবা হংকং ব্যাংকক যেখানে হোক কোন এক জায়গাতে মাঝখানে আবার গিয়ে কি করলো, থামলো, এরপর সে এখানে আবার কন্টেনার উঠাইলো নামাইলো অথবা যাই হোক ওখানে গেল, এরপর সেখান থেকে সে আবার বাইরের উদ্দেশ্যে রওনা করলো, এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। মানে যখন এই এলসির গুডস এর ভেসেলটা সে অন্য যে কোনো পোর্ট হয়ে যেতে পারবে, সেটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। যদি অ্যালাউড লেখা থাকে তাহলে আপনি এইভাবে দিতে পারবেন, যদি অ্যালাউড লেখা না থাকে, তো যদি লেখা নট অ্যালাউড লেখা থাকে তাহলে আপনাকে এরকম ভাবে শিপমেন্ট করতে হবে যেটা সরাসরি বাইরের কাছে চলে যাবে, মাঝখানে অন্য কোনো শিপমেন্টের ডেস্টিনেশন বা কোনো পোর্টে সে থামতে পারবে না। ঠিক আছে? বাইরেটাকে অ্যালাউড কেন লিখে রাখে? আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বেনিফিট নেওয়ার জন্য, রেট কম বেশি পাওয়ার জন্য এই ধরনের বেনিফিট নিয়ে থাকি, এই জন্য বায়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালাউড লিখে রাখে, সাধারণত নট অ্যালাউড দেয় না। এবার 44E পোর্ট অফ লোডিং, মানে কোন জায়গায় বসে গুডসটা লোড হবে। এখন যেটা যদি হয় বাংলাদেশে তাহলে এনি পোর্ট ইন বিডি বা বাংলাদেশ, ঠিক আছে, অথবা যদি চিটাগাং থেকে হয় তাহলে লিখে রাখবেন সিটিজি, যদি ঢাকা থেকে হয় এয়ারে তাহলে লিখে রাখবেন
ঢাকা, ঠিক আছে, মানে যেখান থেকে আপনার গুডসটা কি হবে, লোড হবে। ক্লিয়ার? দেন হলো 44F, পোর্ট অফ ডিসচার্জ, মানে যেই জায়গাতে গুডসটা পৌঁছাবে। ফর এক্সাম্পল ধরে নিলাম ক্রোয়েশিয়া গিয়ে পৌঁছাবে, ক্রোয়েশিয়ার রাইজেকা পোর্টে এটা কি হবে, গুডসটা ডিসচার্জ হবে, মানে যেখান থেকে আনলোড হবে, যেখান থেকে বায়ার গুডস রিলিজ করবে, সেই পোর্টের নাম এখানে উল্লেখ করতে হবে। এরপর লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, এই যে 44C, এখানে উল্লেখ করা থাকবে আপনার এই গুডসের সর্বশেষ ডেলিভারি ডেট কোনটা। এখানে কিন্তু প্রথম 22 হলো ইয়ার, এরপর হলো মান্থ, এরপরে ডেট। এটা হলো আইএসও স্ট্যান্ডার্ড। তারপর হলো 45A, এখানে লেখা থাকবে ডিসক্রিপশন অফ গুডস অর সার্ভিস। ঠিক আছে, যেই গুডস আপনি শিপমেন্ট করতেছেন সেগুলার ডিসক্রিপশন দিয়ে দিবেন। ঠিক আছে, অনেক সময় নীল দিয়ে রেখে অথবা লেখা রেখে আপনার অ্যাজ পার পিআই নাম্বার এত, পিআই তে গুডসের নাম টাম লেখা থাকে না, পিআই নাম্বার এত করে দিয়ে দিই। ঠিক আছে, তারপর ডকুমেন্টস রিকোয়ার্ড, মনে আছে আমরা ওই যে শিপমেন্ট করার পরে অনেকগুলো ডকুমেন্টস ব্যাংকে জমা দিয়েছিলাম, হ্যাঁ? তো শিপমেন্টের পরে কি কি ডকুমেন্টস দেওয়া লাগবে সেগুলো এখানে একটা ফর্দ আকারে চার্ট আকারে এলসিতে লেখা থাকে, যে বিএল দিতে হবে, ইনভয়েস দিতে হবে, প্যাকিং লিস্ট দিতে হবে, আইসি দিতে হবে, মানে যা যা উল্লেখ করা থাকে। আর যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে মিনিমাম যে ডকুমেন্টস গুলো লাগে সেগুলো দিয়ে আপনি পাঠিয়ে দেবেন। তারপর হলো 47A, এডিশনাল কন্ডিশন, বায়ার যদি অতিরিক্ত আরো কোনো কন্ডিশন দিতে চায়, যে হ্যাঁ আমার গুডস অবশ্যই ইকুয়াল এততে পাস হইতে হবে, এবং তুমি কোনো কারণে এক সপ্তাহ বেশি ডিলে করলে আমার কিন্তু এয়ার হয়ে যাবে, আমি গুডস হাতে পাওয়ার পরে কোনো প্রবলেম পাইলে আমি কিন্তু এত পার্সেন্ট ক্লেম করবো, এত পার্সেন্ট ডিসকাউন্ট তুমি দিতে বাধ্য হবা। ঠিক আছে, এরকম টাইপের আরো অনেক ধরনের ক্লজ এন্ড কন্ডিশন বায়ার কি করে এই 47A এর আন্ডারে সে অ্যাড করে। ক্লিয়ার? ওকে, এই হলো একেবারে এলসি। এবার লেখা থাকে রেফারেন্স নাম্বার, এই যে এলসি, ঠিক আছে, এই যে এলসি ডকুমেন্টস, এভাবে এই যে অ্যাপ্লিক্যান্ট, তারপরে ডেট অফ প্লেস এক্সপায়ারি, ইউসিপি ডেটের ভার্সন অনুযায়ী চলবে, ডেট অফ ইস্যু কয় তারিখে ইস্যু হইলো, তারপরে যে ইররিভোকেবল ট্রান্সফারেবল, মানে এই এলসিটা ইররিভোকেবল কিন্তু ট্রান্সফার করা যাবে। তারপর হলো এই যে অ্যাভেলেবল এনি ব্যাংক ইন হংকং আর এনি জায়গায়। তারপর হলো যে সাইট এলসি, মানে রেড সাইড পেমেন্ট পাবেন, পার্সেল শিপমেন্ট অ্যালাউড, ট্রান্সশিপমেন্ট অ্যালাউড, পোর্ট অফ লোডিং চায়না, পোর্ট অফ ডিসচার্জ সি ফিল্ড 47A, 47A এর ভিতরে ডিটেলস দেওয়া আছে যেখানে দেয় নেই। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট 2021 সালের সেপ্টেম্বরের 15 তারিখ। ঠিক আছে, তারপর হচ্ছে প্লেস অফ ফাইনাল ডেস্টিনেশন পানামা রিপাবলিক কলন কলন ফ্রি জোন। এইভাবে করে এলসি তে সবগুলা ক্লোজ ক্লোজ দিয়ে সব জিনিস লেখা থাকে। ক্লিয়ার? তার আগে একটা এলসি আমি রাখছিলাম আপনাদের দেখানোর জন্য, প্র্যাকটিক্যাল এলসি আমি একটু ওপেন করে দেখি। দেখা যাচ্ছে এটা হলো একটা এলসি। ঠিক আছে, সো কার কাছে যাবে, যে ব্যাংকের নেম হেড অফিস জীবন বীমা বাংলাদেশ 1000, তারপর হলো এই যে ক্লোজ নাম্বার 40A, ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিট, মানে এলসি কোন ফর্মে আসছে, ইররিভোকেবল ট্রান্সফারেবল। ঠিক আছে, মানে রিভোকেবল ইররিভোকেবল সহজে যে কেউ চেঞ্জ করতে পারবে না, এবং ট্রান্সফার চাইলে যে কারো কাছে ট্রান্সফার করা যাবে। তারপর ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার, এলসি এর ভিতরে কিন্তু এলসি নাম্বার কথা লেখা থাকে না। যদি কি আপনাকে বলে এলসি নাম্বারটা কি বলো, তাইলে আপনি যে 20 এসে খুঁজবেন, নাম কি হবে, ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার, যেহেতু এর একটা লেটার মানে ডকুমেন্ট। ঠিক আছে, সেই ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার মানেই হলো এলসি নাম্বার। এই যে এটা হলো কি এলসি নাম্বার। ক্লিয়ার? তাহলে ডেট অফ ইস্যু 2024 মে মাসের 14 তারিখ,
অ্যাপ্লিকেশন রুলস, ইউসিপি লেটেস্ট ভার্সন, ডেট অফ প্লেস এক্সপায়ারি, এই তারিখে বাংলাদেশের এক্সপায়ার হয়ে যাবে। অ্যাপ্লিক্যান্ট যেই বায়ার অ্যাপ্লাই করছে এটা রিলায়েন্স বায়ার থেকে আসছিল, সো অ্যাপ্লিক্যান্ট হলো রিলায়েন্স। বেনিফিশিয়ারি ইমন ফ্যাশন। তারপরে ডেজ অফ ডেট অফ কাস্টমস, এই যে পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড, ট্রান্সশিপমেন্ট অ্যালাউড। বুঝতে পারছেন? এইভাবে আপনি এলসি দেখবেন, এলসি পড়বেন। তবে যে কারেন্সি কোড ইউএসডি কত ডলার, $54,000 ছিল, ঠিক আছে। পার্সেন্টেজ ক্রেডিট অ্যামাউন্ট টলারেন্স, মানে 5% বেশি 5% কম সে শিপমেন্ট নিবে, 5% টলারেন্স। তারপর আমরা দেখি কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে। এই যে 46A ডকুমেন্টস রিকোয়ার্ড, কি কি লাগবে? ইনভয়েস, তারপর হলো ভ্যালু অফ গুডস, কোয়ান্টিটি, অ্যাপ্লিকেশন পারচেজ অর্ডার নাম্বার, তারপর হলো লরি রিসিপ্ট নাম্বার, তারপর ইম্পোর্টার আইসি, জিএসটি এর নাম্বার, অফিসিয়াল ইমেল, মানে এই ডকুমেন্টগুলো তারা চাইছে। তারপর আরেক কি চাইছে? অরিজিনাল লরি রিসিপ্ট মার্ক, ক্রেডিট প্রিপেড কনসাইন্ট, এটা তো লাগবে না। তারপর হলো চাইছে এই যে কপি অফ শিপিং বিল, তারপর হলো সার্টিফিকেট অফ অরিজিন কান্ট্রি মানে সিও, দেন এজো সার্টিফিকেট, দেন হলো এক্সপোর্টার 100% টেস্টিং, যে টেস্টিং রিপোর্ট জমা দিতে হবে। তারপর হলো আচ্ছা আপাতত এটুকুই, বেশি লাগবে না। ক্লিয়ার? এলসি দেখলেন না? হ্যাঁ, হ্যালো, আচ্ছা, সো এটা আমি দিয়ে দেবো গ্রুপে। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, ওই যে বলছিলেন যে বাইরে যে এডিশনাল যে রিকোয়ারমেন্ট থাকে, যে আমার যদি মানে মাল পাওয়ার পরে, গুডসটা পাওয়ার পরে যদি কোনো ক্লেম থাকে, সেগুলো আমি ওটা ডিসকাউন্ট থাকবে, এখানে থার্ড পার্টি দিয়ে এটা করাই নিব, তাহলে আমার সেটা আবার কেন আমরা ক্লেম করবে? এটা তো আমরা কোয়ালিটি যেদিন আলোচনা করছিলাম সেই দিন আলোচনা করছিলাম, ছিলেন আপনি ক্লাসে? সেটা মানে যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, বাট সেটা তো কোয়ালিটির সাথে রিলেটেড, এলসির সাথে রিলেটেড না। আপনি কি রিলেট করতে পারতেছেন? আপনি যে কোশ্চেনটা করছেন, থার্ড পার্টি ইন্সপেকশন হওয়ার পরে বায়ার কেন পেমেন্টের এগেইনস্টে কোনো ডিসকাউন্ট বা ক্লেম দিবে, এইটা কিন্তু হলো কোয়ালিটির সাথে রিলেটেড, এলসির সাথে না। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, যাক, এবার যেহেতু রিলেট না, তারপর আপনার কোশ্চেন করছে, আমি অ্যান্সার দিচ্ছি। বায়ারের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এরকম অনেক সময় অনেক অন্যায় আবদার আমরা নেই। আবার পুরোপুরি অন্যায়ও না কেন, একুয়েলে সেগুলো মনে করেন 2000 পিস গুডসের জন্য সে মাত্র 200 পিস গুডস চেক করেছে, বাকি 9800 পিস মাল সে চেক করতে পারে নাই। তো এইখানে এরকম কিছু থেকেই যেতে পারে যেটা বায়ার এন্ডে, বায়ার হাতে পাওয়ার পরে দেখলো অনেক সমস্যা। এসব কারণে আমাদের এন্ড থেকে আমরা যেটা করি, একটা টিমকে পাঠিয়ে দেওয়া হয় দেখার জন্য সত্যিকারই এই সমস্যা আছে কিনা। দেখে শুধু মনে হয় যে না সিরিয়াসলি আসলে একটা প্রবলেম, তখন সেটা নিয়ে বায়ারের সাথে আমরা কি করি, নেগোশিয়েট করি যে হ্যাঁ, যেহেতু এত প্রবলেম পাওয়া গেছে, তোমার সেলস এটা সমস্যা হবে, আমি তোমাকে এত % ডিসকাউন্ট দিচ্ছি। অথবা যে প্রবলেম পাওয়া গেছে, তো ওইখানকার লোকাল কোনো ফ্যাক্টরি দিয়ে প্রবলেমগুলো ঠিক করাই দিচ্ছি বা ঠিক করায় নেও, ঠিক করতে যত টাকা পয়সা লাগে সেটা আমি তোমাকে দিব। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এরপর হলো ইনকোটার্মস। ইনকোটার্মস কি? ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। আইএন হলো ইন্টারন্যাশনাল, সিও হলো কমার্শিয়াল, আর টার্মস হলো টার্মস মধ্যে জানি টার্মস এন্ড কন্ডিশন। সো ইনকোটার্মস হলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, মানে আন্তর্জাতিকভাবে বাণিজ্য করতে গেলে এই ধরনের টার্মস গুলো আপনাকে মেনে চলতে হবে, বা এই টার্মস দিয়ে এই বুঝায়। যে কোনো ধরনের ইম্পোর্ট অথবা এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট করলাম মানেই তো হলো কি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে জড়াইলাম। কারণ লোকালি আমি কোনো কিছু কিনলে বা বিক্রি করলে তা তো আন্তর্জাতিক হলো না, সেটার জন্য আমার কোনো ইনকোটার্মস মানা লাগবে না।
যখনই আমরা কোনো ইম্পোর্ট করতে যাব তার মানে আন্তর্জাতিক বাণিজ্য, অথবা এক্সপোর্ট করতে যাব মানে আন্তর্জাতিক বাণিজ্য, তখনই আমাদেরকে ইনকোটার্মস এর এই নিয়ম কানুনগুলো মানতে হবে। ইনকোটার্মস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। সেটা হলো অনেক ইম্পোর্টেন্স আছে, তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে প্রচলিত হলো এফওবি এন্ড সিআইএফ। সিএফ এর সঙ্গে সিএফআর চলে, বাট সিএফবি চলে। সো আমি প্রথম থেকে বলি, EXW মানে হলো এক্স ওয়ার্কস। কি বললাম আমি? এক্স ওয়ার্কস। সো এক্স মানে হলো কি, ওখানে শেষ মানে পরে, মানে এক্স মানে বিদায় বা আর্লিয়ার, ঠিক আছে। এক্স ওয়ার্কটা হলো আমরা যে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে চাইনিজ প্রোডাক্ট কিনি না, বিভিন্ন মার্কেট থেকে, হ্যাঁ, যেগুলো কি গ্যারান্টি থাকে? শাটার গ্যারান্টি, ঠিক কিনা? গেট থেকে দোকানের সামনে থেকে সরে গেছেন, আপনার গ্যারান্টি শেষ। যতক্ষণ সমস্যা আছে আপনি সামনে থেকে চেক করে নেন, শাটার গ্যারান্টি বলি না আমরা। তো শাটার থেকে সরে গেলেই এরপর আর দায়ভার সেই দোকানদার নিবে না। এখানে এক্স ওয়ার্কও সেম। এক্স ওয়ার্ক হলো ওই যে ফ্যাক্টরি গেট থেকে যে গুডসটা বায়ারের কাছে হ্যান্ডওভার হয়ে যাবে, এরপরে সেটা নিয়ে ফ্যাক্টরির কোনো দায়ভার নাই, ঠিক আছে। এখান থেকে ফ্যাক্টরি গেট থেকেই বায়ার জিনিসপত্র বুঝে নেয়, ফ্যাক্টরি গেট থেকেই বায়ার মাল বুঝে নিবে, সেটাকে বলা হয় এক্স ওয়ার্কস। এক্স ওয়ার্কস আমাদের এক্সপোর্টে নাই বললেই চলে, আমি দেখি নাই আর কি, ঠিক আছে। এরপর হলো এফসিএ। এফসিতে কি করা হয়? গুডসটা ওই ক্যারিয়ারের ওই পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে, ট্র্যাকে করে। এরপর হলো এফএএস, যেটা হলো যে লোডিং এরিয়াতে এফএএস এ শিপ অ্যালোংসের পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আর আমরা যেটা সবচেয়ে বেশি কাজ করি সেটা হলো এফওবি, ফ্রি অন বোর্ড। এই বোর্ড মানে হলো ভেসেল, এই ভেসেলের বোর্ডে উঠায় দেওয়া পর্যন্ত সেটা হলো ফ্রি অন বোর্ড বা এফওবি। এটাতেই আমরা সবচেয়ে বেশি কাজ করি। সো এই পর্যন্ত দায়িত্ব হলো সেলারের, এরপরে বাকি দায়িত্ব বায়ারের। এরপর হলো সিএফআর, কস্ট অ্যান্ড ফ্রেইট। এর মানে হলো এই পর্যন্ত আমরা পৌঁছাই দিলাম, মানে পৌঁছায় গুডস দিলাম, এরপরেও এই যে শীতে শিপমেন্ট করার জন্য ভেসেলের যে কস্ট আছে না, ফ্রেইট ভাড়াটা, সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। মানে এই পর্যন্ত টোটাল কস্ট এবং যে ফ্রেইট আছে সেটা সেলার বহন করবে বাইরের পোর্টে যাওয়া পর্যন্ত। এরপর হলো সিআইএফ, কস্ট অ্যান্ড ফ্রেইট। মাঝখানে কি ঢুকলো? ইন্স্যুরেন্স। আগেরটা ইন্স্যুরেন্স বায়ার বিয়ার করতো, এইটাতে ইন্স্যুরেন্স সাপ্লায়ার বা সেলার বিয়ার করবে। ইন্স্যুরেন্স যে কস্ট আছে সেই খরচটা সেলার দিয়ে দিবে, সেটা হলো সিআইএফ। এইটাও এতটুকু পর্যন্তই দায়িত্ব, শুধু ইন্স্যুরেন্সের কস্টটা সেলারের কাছে অ্যাড হলো। এরপর হলো সিপিটি, কস্ট পেইড টু। বাইরের ওয়্যার হাউস পর্যন্ত গুডসকে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেলারের। ইদানিং অনেক বায়ার এই ধরনের কন্ডিশন নিয়ে পুশ করতেছে, ঠিক আছে। এই গুডসটাকে বাইরের ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছে দিতে হবে। এরপর হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড ইন্স্যুরেন্স পেড টু। এই পর্যন্ত যাওয়ার জন্য ইন্স্যুরেন্স কস্টটাও সেলার দিয়ে দিবে। এরপর হচ্ছে ডিএটি, ডেলিভারি অ্যাট টার্মিনাল। ওই টার্মিনালে ডেলিভারি পর্যন্ত যত ধরনের যত কস্ট সব সেলার দিবে। আর একটা হলো ডেলিভারি অ্যাট প্লেস, বাইরের ডেস্টিনেশন প্লেস পর্যন্ত পৌঁছায় দিবে। আর একটা হলো ডিডিপি, এটা বায়ার বেশি চাচ্ছি ইদানিং, এটা বেশি খাতারনাক। সেটা হলো বায়ারের ওই ওয়্যার হাউসের পরে ওই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্য যত ধরনের ট্যাক্স টেরিফ খরচ আছে সব খরচপাতি সেলার বিয়ার করবে। মনে করেন যে ট্রাম্প যেমন টেরিফ বাড়াই দিল না, সেরকম যদি কখনো ঠুসঠাস টেরিফ বেড়ে যায়, এই কস্ট সেলারকেই বিয়ার করতে হবে। টেরিফ কমলেও সেলার দিবে, বাড়লেও সেলার দিবে। মানে বায়াররা এই রিস্কটা ফ্রি করতে চায়
যে অর্ডার দিল, ঠুস করে টেরিফ বাইরে গেল, তখন বায়ারের পক্ষে ওই গুডসটা নিয়ে প্রফিট বের করা কঠিন হয়ে যায়। এই কারণে ইদানিং কিছু বায়াররা চালাক চতুর ভাবে এটা ফ্যাক্টরির উপর চাপাই দিতে চাচ্ছে, এবং কিছু গ্রুপ কোম্পানি অলরেডি এইভাবে অর্ডার নিয়েও নিছে। সেক্ষেত্রে কি ওই দেশে এটাকে রিলিজ করার জন্য ট্যাক্স টেরিফ যা লাগে সেটা সেলার এন্ডে আমরা বিয়ার করব, সেটার জন্য বায়ারের কাছ থেকে আমরা পেমেন্ট নিয়ে নিব। বা রিস্ক কোথায়? কোনো কারণে যদি হঠাৎ করে টেরিফ, মনে করেন আজকে অর্ডার পেলেন, ডেলিভারি দিবেন 2 মাস পরে, এই 2 মাসের মধ্যে ঠুস করে কোনো একটা ট্যাক্স টেরিফ বেড়ে গেল, তখন আপনার সেটা আমাদের পক্ষ থেকে বিয়ার করতে হবে। ক্লিয়ার? আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত হলো এফওবি এন্ড সিআইএফ, আর ইদানিং কিছু বাইরে ডিটিপি নিয়ে পুশ করতেছে, কয়েকটা ফ্যাক্টরি ডিটিপি তে করতেছে। ইনকোটামস নিয়ে ক্লিয়ার আপনারা? জি স্যার। ওকে, এগুলোর ব্যাখ্যা এখানেও লেখা আছে, আপনারা এটা দেখে নিতে পারবেন, অনেক ডিটেলস আছে এখানে। আচ্ছা আচ্ছা, এই শীট আমি দিয়ে দিব। এরপর আসেন আমাদের আরো কিছু শীট আছে। সো দেখুন, আন্ডারস্ট্যান্ডিং ইনকোটামস, এফওবি, এলসি, সেলস কন্ট্রাক্ট এগুলো আলোচনা করলাম। সো সিএনএফ মানে সিএফআর বা সিআইএফ, আর হলো এফওসি। এফওসি কি? এফওসি হলো ফ্রি অফ কস্ট। এফওসি কি? ফ্রি অফ কস্ট। এর মানে হলো অনেক বায়ার করে কি ম্যাটেরিয়ালের সম্পূর্ণ খরচ সে দিয়ে দেয়। মনে করেন সে চায়না থেকে ফেব্রিক এনে দিল, চায়না থেকে জিপার এনে দিল, চায়না থেকে আপনার সুইং সেট, পলি টলি যা যা কিছু লাগে সবকিছু আপনাকে এনে দিল। আপনার ফ্যাক্টরি থেকে কাজ হলে শুধু ফেব্রিকটা রিসিভ করার পরে সেগুলো কাটা, কেটে সেলাই করে মাল শিপমেন্ট দেওয়া। এই ধরনের মানে কন্ট্রাক্ট গুলাকে বলি আমরা এফওসি। কি বলি? এফওসি, ফ্রি অফ কস্ট, মানে ম্যাটেরিয়াল গুলো সব ফ্রি অফ কস্টে আসছে। এরপর শুধু ডেলিভারি পরে আমাদের সুইং চার্জ বাবদ, সেটা সেলস কন্ট্রাক্ট হোক বা এলসি হোক, যে কোনো মূল্যে সেভাবে পেমেন্ট আমরা নিয়ে নিই। আচ্ছা, পেমেন্ট টার্ম, সেলস কন্ট্রাক্ট, এলসি, রিস্ক ম্যানেজমেন্ট বিটুইন সেলস কন্ট্রাক্ট। আচ্ছা, সো ইনকোটার্মস এগুলো আমরা বুঝলাম। এফওসি আলোচনা করলাম, রাইট? ফ্রি অফ কস্ট বা ফ্রি অফ চার্জ, উইদাউট কস্ট। যে সিএনএফ সিএফ আমরা আলোচনা করেছি। পেমেন্ট টার্মস, ডকুমেন্ট, সেলস কন্ট্রাক্ট। আচ্ছা, এখন আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হলো আমরা তো এলসি নিয়ে আলোচনা করলাম না? হ্যালো হ্যালো, ওকে, একটু ফিডব্যাক দিবেন। এলসি বায়ারের জন্য সবসময় একটা কস্টলি অপশন। কস্টলি মানে একটা বায়ার মনে করেন হাজার হাজার স্টাইল নিয়ে কাজ করে এবং অনেকবার এগুলো নিয়ে কাজ করা লাগে। এতবার যদি সে এতগুলো এলসির জন্য ব্যাংকের কাছে অ্যাপ্লাই করে, তাহলে অনেক ডলার ব্যাংক চার্জ করে। ঠিক আছে? এই কারণে রিনাউন্ড বায়ার গুলা এলসি কে অ্যাভয়েড করে, যে যত বেশি এলসি নিয়ে কাজ করবে তার এলসি ওপেনিং চার্জ, ডকুমেন্ট চার্জটা তার তত বেড়ে যাবে। এই জন্য তারা করে কি, যেহেতু তারা একটু রিনাউন্ড বায়ার, সাপ্লাইয়ের সাথে তাদের সম্পর্ক ভালো, তারা করে কি সেলস কন্ট্রাক্টের এগেনস্টে কাজ করে। সেলস কন্ট্রাক্ট কিভাবে হয়? বায়ার যখন পিও শিট দেয়, সেই পিও শিট এগেনস্টে আমরা একটা সেলস কন্ট্রাক্ট ক্রিয়েট করে আমাদের সিল সেন্ড করে বায়ারকে পাঠাই। বায়ার আবার ওটাকে সেলস কন্ট্রাক্ট করে বায়ারের কাছে একটা কপি রাখে, আমাদেরকে একটা কপি দেয়। ঠিক আছে? সেটা হলো সেলস কন্ট্রাক্ট এগ্রিমেন্টের মতো কাজ করে। তখন সেটাকে আমরা ব্যাংকে সাবমিট করি, ব্যাংক এটাকে এলসির মতো করে ট্রিট করে। কিসের মতো?
এলসির মতো। যেহেতু বাইরের তরফ থেকে সিল সাইন হয়েছে, আমাদেরও সিল সাইন আছে, দুই পক্ষ থেকে কন্ট্রাক্ট করা হয়েছে, সো তখন তারা করে কি এটাকে একটু ভেরিফাই করার চেষ্টা করে যে এটা সত্যিকারী বায়ার থেকে অ্যাপ্রুভড হয়ে বা সিল সাইন হয়ে আসছে কিনা। বায়ার যদি দেখে যে না এটা সত্যিকারী বায়ার থেকে আসছে, তখন সেটাকে এলসির মতো হিসাবে গ্রহণ করে। কিন্তু সকল বায়ারের ক্ষেত্রে না, যেসব বায়ার রিনাউন্ড তাদেরটা গ্রহণ করে, সবারটা গ্রহণ করা হয় না। এলসি মতো করে গ্রহণ করার কারণে এলসির এগেনস্টে আমরা যেমন ব্যাক টু ব্যাক এলসি করতে পারতাম, ঠিক তেমনি সেলস কন্ট্রাক্টের এগেনস্টেও এলসি করা যাবে। এলসি থেকে যত ধরনের বেনিফিট নেওয়া যেত, এই সেলস কন্ট্রাক্টের এগেনস্টেও ব্যাংক থেকে সেই বেনিফিট নেওয়া যায়। বুঝতে পারছেন আপনারা? হ্যালো, শুনতেছেন? জি স্যার। সো এই সেলস কন্ট্রাক্ট দেওয়ার পরে ব্যাংক সেলস কন্ট্রাক্টে লিয়েন করে এবং সেখান থেকে এলসির মতো করে বেনিফিট পাওয়া যায়। এবং সেলস কন্ট্রাক্টের এগেনস্টে অনেক সময় আমরা এলসি এগেনস্টে যেমন ছোট ছোট লোন নিতে পারি, বায়ের কাছ থেকে পিসি লোন, এই লোন সেই লোন, পেমেন্টের ব্যবস্থা করতে পারি, ব্যাক টু ব্যাক এলসি করতে পারি। ঠিক তেমনি সেলস কন্ট্রাক্টের এগেনস্টে এরকম অনেক কিছু করা যায়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো ওপেন অ্যাকাউন্ট। ওপেন অ্যাকাউন্ট হইলো বায়ার কি করে, বায়ারের সাথে এরকম একটা কন্ট্রাক্ট হয় আর বায়ার বলে দেয় তুমি শুধু শিপমেন্ট করবা, শিপমেন্টের ডকুমেন্ট সাবমিট করবা, পেমেন্ট নিবা, আবার শিপমেন্ট করবা, শিপমেন্ট ডকুমেন্ট সাবমিট করা, পেমেন্ট নিবা। ঠিক আছে? লং টার্ম একটা চুক্তি সেলস কন্ট্রাক্টের মতো থাকে। ঠিক আছে? সেটাকে আমরা বলি ওপেন অ্যাকাউন্ট। যেসব ভালো ভালো সাপ্লাইয়ের সাথে লং টার্ম কাজ করে তারা ওই ব্যাংকিং এলসি ঝামেলায় না গিয়ে এরকম ধরনের ওপেন অ্যাকাউন্টে কাজ করে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তারপর হলো এটা লাগবে না, সেলস কন্ট্রাক্ট এলসি আমাদের আলোচনা হইল। ইডিফিকেবল কনফার্ম সাইট ইউজেন্স মানে ডিফার্ড, যেটা হ্যাঁ ডিফার্ড এলসি কি একটা নাম হলো ইউজেন্স এলসি। এটা লাগবে না। আচ্ছা, শিপমেন্ট ডেট ডিসক্রিপেন্সি, এটা কি? এটা অনেক সময় আমাদের শিপমেন্ট কি হয়, দেরি হয়, অথবা ঠিক আছে, যেমন লেটেস্ট ডেট শিপমেন্ট ইন দ্য এলসি ইজ আর্লিয়ার দেন দ্য প্রমিস ডেট ডেলিভারি ডেট ইন সেলস কন্ট্রাক্ট। তাহলে কি হলো, শিপমেন্ট ডেটটা আগে এসে বললো, শিপমেন্ট ডিসক্রিপেন্সি হইলো। আবার এট দ্য সেম টাইম এরকম হইতে পারে যে আপনার ডেলিভারি ডেট আছে মনে করেন অক্টোবরের 10 তারিখ, আপনি ডেলিভারি দিচ্ছেন অক্টোবরের 20 তারিখ, 10 দিন ডিলে হলো না। ঠিক আছে? তখন বায়ার বলে দেয় যে হ্যাঁ তোমার ডিলে হইলো, আমি মেনে নিলাম, এটার জন্য এলসি অ্যামেন্ডমেন্ট করা লাগবে না। অথবা বায়ার বলে দিল 5% বা 5% প্লাস মানে শিপমেন্ট করা যাবে, এলসি উল্লেখ করা থাকে 3% 5%। মানে কোনো কারণে আপনি 6% শর্ট শিপমেন্ট দিচ্ছেন, বায়ারের কাছ থেকে মেইলে কনফার্মেশন নিছেন, সো এখন যখন বায়ারের কাছে এই এলসিটা যাবে মানে ডকুমেন্টসটা জমা হবে, তখন ব্যাংক তখন বলবে যে তোমার তো এলসি তে লেখা 5%, তুমি 6% শর্ট গুডস আসছে, এটা তো ডিসক্রিপেন্সি, মানে অ্যাজ পার রুলস অনুযায়ী হয় নাই। তখন বায়ার সেই ডিসক্রিপেন্সিকে একসেপ্ট করে নেয়। ক্লিয়ার? সেরকম ধরনের শিপমেন্ট ডেট নিয়ে ডিসক্রিপেন্সি হতে পারে, ডকুমেন্টারি অন্য অন্য ধরনের ডিসক্রিপেন্সি থাকতে পারে। সেগুলো বায়ার যদি মেনে নেয় দ্যাটস গুড, আর বায়ার যদি মেনে না নেয় তখন বায়ার আপনাকে জানাবে যে এই এই পয়েন্টে তোমার ডকুমেন্টসের ডিসক্রিপেন্সি আসছে, অ্যাজ পার এলসি রিকমেন্ড অনুযায়ী ডকুমেন্ট সব পাওয়া যায় নাই। তখন যেই যেই জায়গায় সমস্যা পাওয়া যাবে সেই সেই ডকুমেন্টগুলোকে ঠিক করে আপনাকে আবার পাঠাতে হবে। ক্লিয়ার? স্যার জি বলেন। যদি 12 শর্ট শিপমেন্ট যায় তাহলে এটার ক্ষেত্রে সমাধান কি? মানে 5% থেকে 6% যায়, ওই যে বায়ারের কাছ থেকে বাই মেইল কনফার্মেশন নিয়ে নেবেন,
যদি কোনো কারণে রাজি না হয় বাই চান্স, রাজি না হলে তো শিপমেন্ট করতে পারবেন না, যে কোনো মূল্যে বাইরে রাজি করাইতে হবে, অথবা বলতে হবে ঠিক আছে তোমাকে আমি 6% শর্ট দিয়ে এখন শিপমেন্ট করে দিচ্ছি, বাকি 1% অথবা 2% আরো কিছু গুডস আমি তোমাকে কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে কোনো মূল্যে ঠিক আছে। বাইরের সাথে আপনার নেগোশিয়েশনটা করে মাল তো শিপমেন্ট করতে হবে না। এগুলো অনেক সময় হয় যে অনেক বাইরে আছে শর্ট শিপমেন্ট মানে না, তখন বাইরেকে আমরা যেটা গুডস কিনে সে শিপমেন্ট করে দেই আর বলে দেই যে এই মাল যাইতে তোমার কাছে 1-1.5 মাস সময় লাগবে, এই 1-1.5 মাসের মধ্যে আমি আবার আরো ফেব্রিক এনে মাল কেটে সুইং করে তোমার যে 200 পিস শর্ট পড়ছে এই 200 পিসকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব, তখন সেই 200 পিসকে আমরা আলাদা করে বাইরের কাছে কুরিয়ারে পাঠিয়ে দিই। বুঝতে পারছেন? স্যার তো যে কোনো মূল্য হোক আপনাকে নেগোসিয়েশন করে একটা সমাধানে আসতে হবে, গুডসকে শিপমেন্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সিইও আমরা ডিসকাস করেছি, কান্ট্রি অফ অরিজিন, জিএসপি হলো জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স, ইউ এবং কিছু ইউএসএ এখন নাই, ইউ কিছু কান্ট্রিতে এখন এই সিস্টেম আমরা পাই। এরা হলো বায়াররা যখন কোনো একটা গুডস ইম্পোর্ট করে, সে যদি চায়না থেকে ইম্পোর্ট করে তাকে 12% ইম্পোর্ট ট্যাক্স দিতে হয়, আর সে যদি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে তাহলে 12% ইম্পোর্ট ট্যাক্স তাকে দিতে হয় না। সে ইম্পোর্ট ডিউটিস উপরে যে ছাড় পাইলো এটাই হলো জিএসপি। এই ছাড়টা কিন্তু পাইলো বায়ার, কিন্তু আমাদের বেনিফিট কি, যেহেতু আমাদের দেশ থেকে বায়ার ইম্পোর্ট করলে এই ছাড়টা পায়, যার কারণে আমাদের দেশ থেকে সে যে গুডসটা নেয় সেইটার তার কস্ট এই 12% কম পড়ে। আর সে যদি চায়না বা ইন্ডিয়া ওইখান থেকে নেয় তাহলে তাকে এই 12% ট্যাক্স বেশি দেওয়ার কারণে তার কস্ট এই 12% বেশি পড়ে যায়। সো যেহেতু 12% কম পড়লো তাহলে সে আমাদের দেশ থেকে নেওয়ার পর একটা বেনিফিট পাইলো, এই কারণে আমাদের দেশ থেকে শিপমেন্ট বেশি হইলো, আমরা প্রাইস বেনিফিট পাইলাম। ক্লিয়ার? তারপরে যে কোয়ালিটি সার্টিফিকেট, ইনস্পেকশন সার্টিফিকেট, ডকুমেন্ট সময় লাগে যেটা আমরা ডিসকাস করেছি। আদার সার্টিফিকেট যদি বায়ার কোনো কিছু চায় তাহলে সেগুলো আপনাকে দিতে হবে। দেন হলো ট্রান্সপোর্টেশন চার্জ ক্যালকুলেশন, এটা আমাদের লাগবে না। সিবিএম ওয়েট আমরা অলরেডি আলোচনা করেছি, ডিস্ট্রিক্ট গুলো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, শিপমেন্টের মধ্যে কি কি জিনিস আমাদের লাগে যখন আমরা কোনো একটা ফেব্রিক ইনপুট করি, ঠিক আছে? সেক্ষেত্রে যে র মেটেরিয়াল ইনপুট করার ক্ষেত্রে আমাদের সেগুলো রিকোয়ার যে ডকুমেন্টস গুলো লাগবে, ইম্পোর্ট কাস্টমস ক্লিয়ারের জন্য অথরিটি লাগবে, আপনার কাছ থেকে কমার্শিয়াল ইনভয়েস লাগবে, সেখানে হলো মেটেরিয়ালের ভ্যালু, কোয়ান্টিটি এবং আদার ডিটেলস উল্লেখ করা থাকবে। সাপ্লায়ার কাছ থেকে প্যাকিং লিস্ট নিতে হবে, সেখানে প্যাকিং লিস্টের মধ্যে কোন কোন রোলে কত ইয়ার্ড করে আছে সব ডিটেলস গুলো প্যাকিং লিস্টে থাকতে হবে। আবার সাপ্লায়ার কাছ থেকে আমরা যখন ওই যে ডকুমেন্টস নিব সেখানে যে বিল অফ লেডিং মানে বিএল, কার সাউন্ড হচ্ছে? সো আমরা ইনপুট নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, ঠিক তেমনি সাপ্লায়ার কাছ থেকে বিএল এর কপি, সিতে হইলে এয়ারে হইলে এয়ার ওয়েল কপি, এগুলো কালেক্ট করতে হবে। তার ইনভয়েস, প্যাকিং লিস্ট কালেক্ট করতে হবে। কান্ট্রি অরিজিন লাগলে কান্ট্রি অরিজিন কালেক্ট করতে হবে। আপনার যদি অন্য কোনো সার্টিফিকেট লাগে সেগুলো কালেক্ট করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গুড। এবার যদি টেস্ট রিপোর্ট লাগে তা টেস্ট রিপোর্ট নেবেন। ইম্পোর্ট লাইসেন্স পারমিট, আমাদের যে কোনো জিনিস ইম্পোর্ট করার জন্য আমাদের লাইসেন্স থাকতে হয়। আমাদের যে বর্ন লাইসেন্স থাকে, ইম্পোর্ট লাইসেন্স থাকে, সেখানে এগুলো উল্লেখ করতে হয়। এগুলো বেসিক্যালি এইচএস কোডের উপর করে ভেরি করে। পৃথিবীর যত ধরনের যত গার্মেন্টস, যত ম্যাটেরিয়াল, যত যাই কিছু আছে সবকিছুর জন্য একটা নির্ধারিত এইচএস কোড আছে, ঠিক আছে? এইচএস কোড, হারমোনি সিস্টেম, প্রত্যেকটা ম্যাটেরিয়াল এগেইনস্টে একটা রেফারেন্স কোড, ইন্টারন্যাশনাল সব জায়গায় এটা সেম। সো প্রত্যেকটা ম্যাটেরিয়াল ইনপুট করার ক্ষেত্রে এবং গার্মেন্টস শিপমেন্ট করার ক্ষেত্রে আমাদের এই কোডটা লাগে।
সো যেই কোড আপনি ইম্পোর্ট লাইসেন্সের মধ্যে আছে সেই কোডের ম্যাটেরিয়ালি আপনি ইম্পোর্ট করতে পারবেন, এর বাইরে অন্য কিছু আপনি ইম্পোর্ট করতে পারবেন না। ইম্পোর্ট করতে গিয়ে আমাদের প্রায় সমস্যা হয়, এই কারণে যখন যে জিনিস ইম্পোর্ট করবেন সেটা এইচএস কোডটা পিআই তে যেন সাপ্লায়ার ঠিকঠাক মতো লেখে, এবং আপনার কমার্শিয়াল টিমের সাথে ভালোভাবে ক্রস চেক করে নেবেন যে এই এইচএস কোডের ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করার লাইসেন্স আমাদের আছে কিনা। যদি কোনো কারণে না থাকে তাহলে সেটা যদি আপনি আপনার লাইসেন্সে অ্যাড না হয় তাহলে কিন্তু ফাইনালি এই গুডসটা আপনি চিটাগাং থেকে রিলিজ করতে পারবেন না। এরকম অনেক কেস আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে। সো এই বিষয়ে আপনারা সাবধানে সচেতন থাকবেন। যদি একান্তই এমন হয় যে বায়ার নতুন একটা ম্যাটেরিয়াল দিল, নতুন একটা ফেব্রিক দিল, যেটা আপনি ইম্পোর্ট করা লাগবে, যেহেতু অর্ডার নিয়ে নিছেন, তখন কাজ হলো পিআই তে যেই এসএস কোডটা উল্লেখ করা থাকবে ওই গুড চিটাগাং আসার আগেই যেন আপনার লাইসেন্সে ওই এসএস কোডটা অ্যাড হয়ে যায়, সেই বিষয়ে আপনার কমার্শিয়াল টিমের সাথে কথা বলে রাখতে হবে। আচ্ছা, এরপর হলো বন্ডেড ওয়্যার হাউস। বন্ডেড ওয়্যার হাউসের ফেসিলিটি কি? যাদের বন্ডেড ওয়্যার হাউস আছে তারা সকল পণ্য যেগুলা এক্সপোর্ট করি আমরা ম্যাটেরিয়াল, যেই ম্যাটেরিয়ালগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলো দিয়ে গার্মেন্টস বানিয়ে এক্সপোর্ট করার উদ্দেশ্যে সেগুলোর উপরে সরকার আমাদের কাছ থেকে কোনো ট্যাক্স টেরিফ নেয় না, কোনো ডিউটি আমাদের পে করতে হয় না। এই বেনিফিটটা যাদের বন্ডেড ওয়্যার আছে এখন তারাই পাবে। বন্ডেড ওয়্যারের কাজ কি? আমরা যেই জিনিসটা ডিউটি বাদ দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসলাম সেটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটাকে আমরা ডিউটি এক্সটেনশন পাইছি, কোনো ডিউটি দেওয়া লাগতেছে না, সো এটা প্রপার ওয়েতে নিয়ে আসা এবং ওয়্যার হাউসে প্রপারলি রাখা এবং সেটা যে ঠিকঠাক মতো কেটে গার্মেন্টস বানিয়ে আমরা শিপমেন্ট করছি সেই ডাটা শিট ফলো করা। যদি এগুলো প্রপারলি না করা হয় তা যে কোনো সময় সরকারের তরফ থেকে লোক এসে আপনার বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স ক্যান্সেল করে দিবে অথবা জরিমানা করে দিবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আজকে এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এনি কোশ্চেন? জি না স্যার। আচ্ছা, গুড। সো যদি ইন দ্য মিন টাইম কারো কোনো কোশ্চেন হয় বা আমি শিটগুলো দেওয়ার পরে পড়তে কিছু না বুঝেন, ক্লিয়ারলি নোট নিয়ে আসবেন। আমরা নেক্সট ক্লাসে প্রথম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বিষয়গুলোকে রিভিউ করব, যার যত কোশ্চেন আসে সেটাকে আমরা অ্যান্সার করব, দেন আমরা পরের দিনে পড়া শুরু করবো। ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ তাহলে। আসসালামু আলাইকুম।